নমস্কার। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আজকে আমরা আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং তার অবদান নিয়ে আলোচনা করব। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কে, কেন সেটা বলার আগে আমার মনে হয় যে কোনো মানুষেরই তার অতীত এবং পরম্পরা সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। তাই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা এই ধরনের আয়োজন করেছে। কিছুদিন আগে ভারত পথিক রাজা রামমোহন রায় সম্বন্ধে এবং আজকে স্যার আশুতোষেশ মুখোপাধ্যায় সম্বন্ধে, এবং ভবিষ্যতেও আমরা বিশিষ্ট মনীষীদের নিয়ে আলোচনা করব, বিদগ্ধ মানুষরা আলোচনা করবেন। তার কারণ বর্তমান প্রজন্মই শুধু নয়, যারা প্রৌঢ় আছেন তারাও যাতে পরম্পরা সম্বন্ধে আমরা জানতে পারি, তাদের অবদান সম্পর্কে যাতে শ্রদ্ধাবনত চিত্তে আমরা আমাদের ধারণা তাদের প্রতি করতে পারি। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সারা বিশ্বের বাঙালি তথা বাংলাকে যারা ভালোবাসেন এরকম মানুষদের একটি প্রতিষ্ঠান। মূলত অন্তর্জালের মাধ্যমে এই মিলনায়তন শিল্প, সাহিত্য, সঙ্গীত, কলা, সমস্ত ধরনের চর্চা এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা ছড়িয়ে আছেন তাদের মধ্যে এটি যুক্ত হয়। আমরা মিলে যাই কখনো বাংলাদেশে, কখনো ইউরোপে, কখনো আমেরিকায়, কখনো আফ্রিকায়, কখনো মধ্যপ্রাচ্যে। সেখানকার মানুষজন চলে আসেন তাদের শিকড়ের খোঁজে। যেটা বললাম, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত সবকিছুই এর মধ্যে থাকে। এবং প্রবাসী যে মানুষরা দ্বিতীয় প্রজন্মের, তারা যাতে বাংলা ভাষার সম্বন্ধে আগ্রহী হন, বাংলায় কথা শুনতে পারেন, বাংলা শিখতে পারেন, তার ব্যবস্থাও এই মাধ্যমে করা হয়েছে। এখানে বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। অবশ্যই সেগুলো অন্তর্জালের মাধ্যমে আমরা দেখতে পাই, পড়তে পারি সেখান থেকেই, অর্থাৎ যাকে আমরা পরিভাষায় ই বুক বলি। সেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হয়েছে। গত বছর শারদোৎসবের সময় হয়েছে। পুজো সংখ্যা বলতে যেটা বুঝি এই ধরনের, সেগুলো আপনারা banglaworldwide.com এই ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রতি আর একটি কাজে ব্রতী হয়েছে আপনাদের সকলের সাহায্য নিয়ে, এবং ভবিষ্যতেও সাহায্য পাওয়া যাবে। সেটি হচ্ছে, আমরা যখন সারা বিশ্বের বাঙালির সঙ্গে মিলছি তখন শুধুমাত্র সাহিত্য, শিল্প, সঙ্গীত, কলা এর মধ্যে সীমাবদ্ধ না রেখে এই অতিমারির সময় বাংলাকে যারা ভালোবাসেন, যাদের সঙ্গে বাংলার শেকড় রয়েছে, এই ধরনের চিকিৎসকদের একটা বিশাল জনগোষ্ঠী তৈরি হয়েছে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের প্রাঙ্গণে। তারা নিজেরা এগিয়ে এসছেন এবং এই অতিমারির সময় জীবনদায়ী যে ভেন্টিলেটর যন্ত্র, যেটি জীবন রক্ষার্থে অত্যন্ত প্রয়োজনীয়, উচ্চ গতি সম্পন্ন অক্সিজেন যখন শরীরে প্রয়োজন হয়, কয়েকদিন যদি দেওয়া যায় তাহলে কিন্তু কোভিডের প্রকোপ থেকে অনেকেই মুক্ত হতে পারেন। এই যন্ত্রের ঘাটতিতে যাতে কারোর প্রাণ না হারান, সেই জন্য 160টি এই ধরনের কোভেন্টিলেটর সেই বাঙালি চিকিৎসকরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন, এবং সেটি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সরকারকে, সমস্ত সেবামূলক যে হাসপাতাল তাদের এবং অন্যান্য হাসপাতাল, বিশেষত গ্রামাঞ্চলের হাসপাতালগুলোকে ছড়িয়ে দেবে। এটি একটি অত্যাধুনিক যন্ত্র। এটি আনা এবং দেওয়ার সমস্যা আছে, তাহলেও বাংলা ওয়ার্ল্ড ওয়াইড মনে করেছে অতিমারিতে শুধু শিল্প, সাহিত্য, সঙ্গীত চর্চাতেই তার দায়িত্ব সীমাবদ্ধ নয়, দেশ বিশ্বব্যাপী যে বাঙালি চিকিৎসকরা এর আওতায় এসেছেন তাদের সুযোগে এবং অন্যান্য মানুষদের সহায়তায় এটি একটি বিশাল কর্মকাণ্ড। অধ্যাপক ঠাকুর পরিশেষে বলবেন, আপনাদেরও সহযোগিতা এতে চাওয়া হচ্ছে, আপনারাও সহযোগিতা করবেন। যে কেউই এই কর্মকাণ্ডে আমরা ব্রতী হয়েছি। আমাদের মাননীয় সভাপতি, মাননীয় বিচারপতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়ের অনুগ্রহে, অনুকূল্যে, উপদেশে আমরা আছি, এবং এই প্রকল্পে আমরা যাতে সফল হতে পারি, এই মানুষদের কাছে নিঃশ্বাসের একটু অক্সিজেন পৌঁছে দেওয়া বাঙালি চিকিৎসকদের সহায়তায় একেবারে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে, এইতে আমরা ব্রতী হয়েছি। আমরা আর শুধু শিল্প সাহিত্য নিয়ে বসে থাকতে পারিনি এই অতিমারিতে। আমাদের মনে হয়েছে এই দায়িত্ব
স্যারেদের তত্ত্বাবধানে আমরা এসেছি। এবার চলে আসা হবে আজকের যে মূল আলোচনা সেটাতে। আজকের আলোচনা সঞ্চালনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রাক্তন সহ উপাচার্য এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রাক্তন উপাচার্য অধ্যাপক অশোক রঞ্জন ঠাকুর। আপনারা দেখতেই পাচ্ছেন বিশিষ্ট অধ্যাপক, শিক্ষাব্রতী, আমরা এমেরিটাস অধ্যাপক বলি, যিনি আমাদের কাছে শিক্ষা জগতের কলকাতা শুধু নয় পশ্চিমবঙ্গ তথা বিশ্বে যার নাম অগ্রগণ্য, অধ্যাপক সুকান্ত চৌধুরী মহোদয় এসছেন। তিনি এর আগেও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের অনুষ্ঠানে এসেছিলেন। স্যার, একটু অপ্রাসঙ্গিক হলেও বলছি, আজ থেকে 1 বছরেরও বেশি আগে আপনি প্রথম বলেছিলেন ক্যাম্পাস বোধহয় খুব শীঘ্রই আর ছাত্রদের মুখ দেখা যাবে না। তখন আমরা ভেবেছিলাম স্যার তো ইংরেজির অধ্যাপক, সমাজবিজ্ঞান, স্যার এরকম কি করে বলছেন? সত্যি কথা বলছি স্যার, আজকে আপনি মাস্টারমশাই আপনার সামনে স্বীকার করতে লজ্জা নেই, কিন্তু এই যে আপনার কথা যে এরকম ধ্রুব সত্য হয়ে যাবে, আপনি যা অনুমান করেছিলেন তার থেকেও যে বেশি, কত ছাত্র যে তারা ক্যাম্পাস শিক্ষা প্রাঙ্গণ যে চোখেই দেখলো না, শিক্ষা প্রাঙ্গণ ছাত্রহীন, এই যে কি জগতে আমরা এলাম। আশা করি একদিন না একদিন আবার আমাদের পুরনো পৃথিবী ফিরে আসছে। আমরা পেয়েছি বিশিষ্ট গবেষক, সাহিত্যিক শ্রদ্ধেয় আশিস লাহিড়ীকে। তিনি বিশেষজ্ঞ, অষ্টাদশ শতাব্দী ঊনবিংশ শতাব্দী নিয়ে উনি বক্তব্য রাখেন। আগেও স্যার আশুতোষের বিজ্ঞান চেতনা নিয়ে উনি বলেছেন। রয়েছেন অধ্যাপক পূরবী মুখোপাধ্যায়। স্যার আশুতোষের যে অঙ্কের প্রতি যে বাড়তি একটা ভালোবাসা এবং মেধা ছিল, সেগুলো নিয়েও উনি বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক আখতারুজ্জামান, উনিও কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। আর এসে পড়বেন বিশিষ্ট বিজ্ঞানী এবং গবেষক শ্রদ্ধেয় ডক্টর পার্থ ঘোষ মহাশয়। তারা এই আলোচনাকে সমৃদ্ধ করবেন। এবং আগেই বলেছি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় রয়েছেন ঘটনাচক্রে। তিনিও ওই পরিবারের যে পরম্পরা, সেই পরম্পরার একজন বর্তমান যুগের পুরুষ, এবং সেটা এই পরিবারের ঐতিহ্যটা আমরা তাকে দিয়েই খানিকটা অনুভব করার চেষ্টা করি। তাদের সেই বাসগৃহ তাদেরকে সংরক্ষণ করা আছে, যদিও স্যার আশুতোষের পুস্তকাবলী রয়েছে জাতীয় গ্রন্থাগারে, সেও এক আলাদা ইটি কালেকশন বলেই আমরা যা জানি। যাই হোক, এবার আমি সকলের অনুমতি নিয়ে শ্রদ্ধেয় অধ্যাপক অশোক রঞ্জন ঠাকুরকে এই আলোচনা সঞ্চালনা এবং সূচনা করতে অনুরোধ করব। নমস্কার। ধন্যবাদ স্নেহাশিস। আমরা আজকের আলোচনায় ঢুকবো। আমি তার আগে জাস্ট বলে নিই যে আজকের আলোচনা প্রসঙ্গে কারুর মনে যদি কোনো প্রশ্ন থাকে, তারা যদি চ্যাটের মাধ্যমে আমাদের সেই প্রশ্নগুলো জানিয়ে দেন, তাহলে আলোচনার শেষে আমরা সেই প্রশ্নগুলোকে আলোচনা করবার চেষ্টা করব। আমি একদম প্রথমেই বলে রাখি যে আমাদের আরো দুজন বক্তা উপস্থিত হবেন। সেই জন্য আমরা 10 থেকে 15 মিনিটের সময়ের মধ্যে বক্তব্যগুলো রেখে যদি কিছুটা সময় বাঁচাতে পারি, তাহলে এই আলোচনাটাকে আরো বড়ভাবে এগিয়ে নেওয়া যেতে পারে। আমি প্রথমেই বলবো বিশিষ্ট লেখক আশিস বাবুকে যে ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দীর পটভূমিতে স্যার আশুতোষের বিজ্ঞান চিন্তা নিয়ে যে ভাবনা চিন্তা কথা আমরা জানি, সেইটা সম্বন্ধে উনি যদি আমাদের আর একটু শিক্ষিত করতে হবে। হ্যাঁ, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগের দিনও আমি বলে খুব কৃতার্থ বোধ করেছি, কিন্তু আজকে বিশেষ করে আশুতোষ মুখোপাধ্যায় নিয়ে আলোচনা, সেখানে আমি বক্তা এবং সামনে রয়েছেন চিত্ততোষ মুখোপাধ্যায়। এটা আমার কাছে একটা বিরল সম্মানের ব্যাপার, আবার একই সঙ্গে একটু ভয়েরও ব্যাপার। কোথায় কখন ভুল বলে ফেলি স্যার হয়তো ধরবেন, বিচার করবেন। তো আমি ওই একটু আগে যেটা বলছিলাম, যে আমি প্রধানত আশুতোষ মুখোপাধ্যায়ের যে বিজ্ঞান চর্চার দিকটা, যেটা একটু কম আলোচিত কিন্তু অনেক বেশি আলোচনার দাবি রাখে, সেইটা নিয়ে 2-4 কথা বলবো। একটা লেখা আমি লিখেছিলাম, লেখাটা অনেক বড়, আমি সেটা এখানে পড়বো না, তার থেকে কিছু কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। আমি শুরু করছি এইভাবে যে ঔপনিবেশিক ভারতীয়দের যে বিজ্ঞান চর্চার যে ইতিহাস, আমি কিন্তু বিজ্ঞান চর্চাকে, আমি আগের দিনও বলেছি, বিজ্ঞান চর্চাকে আমি বিজ্ঞান চেতনা এবং বিজ্ঞান শিক্ষা থেকে আলাদা করছি। হাতে কলমে বিজ্ঞান চর্চা
আর বিজ্ঞান শিক্ষা আর বিজ্ঞান চেতনায়, তিনটে আমি আলাদা ক্যাটেগরি হিসেবে ধরি। তো আমি সেই দিক থেকে বিচার করে বলছি যে ঔপনিবেশিক ভারতবর্ষে যে বিজ্ঞান চর্চার যে ইতিহাস, সেটাকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। একেবারে প্রথম দিকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যে সার্ভে কেন্দ্রিক যে বিজ্ঞান যেভাবে চর্চা, প্রধানত সেখানে ইউরোপিয়ানরাই করতো, ব্রিটিশরাই করতো। দু চারজন ভারতীয়, যেমন আমরা মানে সগর্বে এবং খুব আনন্দের সঙ্গে স্মরণ করি রাধানাথ সিকদারের কথা। একেবারে সেই প্রথম যুগে একমাত্র বাঙালি হিসেবে তিনি ওই ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে তিনি এভারেস্টের মানে সহকারী হিসেবে যোগদান করেন। কিন্তু স্বয়ং জর্জ এভারেস্ট বলেছিলেন যে এই ছেলেটি যা ফিজিক্স এবং ম্যাথমেটিক্স জানে, বিশেষ করে স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি, আমি এই বয়সের ছেলে ইউরোপে কেউ এরকম এত বেশি জানে বলে আমি দেখিনি। আরেকটা কথা বলেছিলেন যে রাধানাথ সিকদারের বৈশিষ্ট্য হচ্ছে যে ভালো ছাত্র, বইয়ের বিষয়গুলো তো তিনি জানবেন, সব ফর্মুলা মুখস্থ, কিন্তু এভারেস্ট পরিষ্কার ভাবে বলছেন যে অনেক সময় ফিল্ডে কাজ করতে গিয়ে অনেক রিডিং নিয়ে টেলিস্কোপে, থিওডোলাইটে নানা রকম সমস্যা দেখা দেয়, যেগুলো ওই বইয়ের বাঁধা ফর্মুলায় মেলানো যায় না। তখন ওই রাধানাথ সিকদারের অরিজিনালিটিটা, যে তিনি ওই নতুন সমস্যাটা যেটা বইতে নেই, তিনি ওই মুহূর্তে ওই সমস্যাটাকে বিচার করে তার একটা সমাধান বার করতেন। এভারেস্টের ভাষায় স্টার্টিং ফ্রম ফার্স্ট প্রিন্সিপলস, এই ছিল রাধানাথ সিকদার। তো এই যে আমরা সার্ভে কেন্দ্রিক যে বিজ্ঞান, যে সময় ধরুন জুওলজিক্যাল সার্ভে, জিওলজিক্যাল সার্ভে সবই ওই সময় হয়েছে, তো গোটা বিজ্ঞান চর্চাটা এই উপনিবেশে ওই তারই মধ্যে সীমাবদ্ধ ছিল। সেখানে ভারতীয়দের, বাঙালিদের মানে বাঙালি অথবা ভারতীয়দের প্রায় কোনো স্থানই ছিল না। ওই দু একজন ব্যতিক্রম, রাধানাথ সিকদার, মোহাম্মদ মহসিন, তিনিও অসাধারণ ইনস্ট্রুমেন্ট মেকার ছিলেন, এরকম দু চারজন। এইটা গেল প্রথম ভাগ। এখানে মানে বাঙালি বা ভারতীয়দের অনেক লড়াই করতে হয়েছে, যে তাদের রাধানাথ সিকদার যেন নানাভাবে বঞ্চিত হয়েছে, তার সম্মান, এভারেস্ট শৃঙ্গ মাপার যে কৃতিত্ব, সেটা অনেক পরিমাণে, সবটা নয় কিন্তু অনেক পরিমাণে তারই, কিন্তু তার কোনো কৃতিত্ব তাকে দেওয়া হয়নি এবং তিনি প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট নেন। এইসব নানান সংঘাতের মধ্যে দিয়ে ঔপনিবেশিক যে প্রশাসন, তার সঙ্গে নানা রকম সংঘাত, লড়াই এবং অনেক জায়গায় আপোষ, এর মধ্যে দিয়ে এই প্রথম পর্বটা এসছে। এটাকে বলতে পারি একেবারেই সূত্রপাতের যুগ, যখন অল্প কজন ভারতীয় তারা এই আধুনিক বিজ্ঞান নতুন শিখছে। যেমন এটা একটা ঐতিহাসিক ঘটনা যে রাধানাথ সিকদার ভারতবর্ষের প্রথম মানুষ যিনি নিউটনের প্রিন্সিপিয়া, তখন হিন্দু কলেজে ক্লাসে পড়ানো হতো, এবং রাধানাথ সিকদার এবং রাজনারায়ণ বসাক এরা হচ্ছেন দুজন ভারতীয় যারা প্রথম নিউটনের বই পড়েন, এবং সেটা অরিজিনাল ল্যাটিনে। তখন তারা স্কুলের ছাত্র। তো এই যে সূত্রপাত হলো বিজ্ঞান চর্চার, এইটা ধাপে ধাপে এগোতে লাগলো, অনেক সংঘাত, কারণ ব্রিটিশ কলোনিয়ালিস্টরা একেবারেই চাইতো না যে ভারতীয়রা বিজ্ঞান টিজ্ঞান শিখুক। তারা বরং চাইতো তোমরা একটু আধটু ইংরেজি শেখো, বেশি ভালো শিখো না, ইয়েস নো ভেরি গুড বলো, এবিসিডি বলো, আর আমাদের কেরানির চাকরি করো, এর বেশি তারা চাইতো। কাজী এই চাওয়াটা, এটা আমি অনেক সময় বলি যে ব্রিটিশ উপনিবেশবাদ এখানে এসছে তো লুটপাট করতে, তারা আমাদের মঙ্গলের জন্য তো আসেনি, কিন্তু তাদেরই হাত থেকে বিজ্ঞানটাকে আমরা ছিনিয়ে নিতে পেরেছিলাম। সেই ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছে। ধরুন এই যে প্রথম পর্ব সার্ভে কেন্দ্রিক যে বিজ্ঞান, এর পরে চলে আসছে যেটা প্রতিষ্ঠান ভিত্তিক বিজ্ঞান বলতে পারি, ইনস্টিটিউশনাল সায়েন্স, যেটা সার্ভের মধ্যে সীমাবদ্ধ নয়, যে যুগে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়কে আমরা পাচ্ছি, এবং আমি বলে রাখি আশুতোষ মুখোপাধ্যায়কেও পাচ্ছি। তিনিও ওই ইনস্টিটিউশনাল সায়েন্স ডেভেলপ করার পর্যায়েরই মানুষ। তো এরপর একটা তৃতীয় পর্যায়, যেটাকে বলা যায় বিশ্ববিদ্যালয়িক বিজ্ঞান, যেটা যে পর্বে আমরা সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, সিভি রামন, কৃষ্ণন, প্রশান্ত চন্দ্র, কাকে না পেয়েছি। এই পর্বটা শেষ হয় না, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, নীলরতন ধর, মানে জায়ান্টস এই পর্বে আমরা পেয়েছি। এই পর্বের এই যে বিশ্ববিদ্যালয়িক যে শিক্ষার যে পর্ব, এটা কিন্তু স্যার আশুতোষের হাত ধরে এর সূত্রপাত হয়েছিল। আমরা জানি যে রাজাবাজার সায়েন্স কলেজ, যে
যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই সময় আশুতোষ মুখোপাধ্যায় তখন ওই সত্যেন বসু, মেঘনাদ সাহা এরা তো সবে পাশ করে বেরিয়েছেন, এরা অতি মানে বাচ্চা ছেলেই বলা যায়। তিনি এদের ডেকে বলেন যে দেখো আমরা এখানে বিজ্ঞান গবেষণার এবং উচ্চ বিজ্ঞান চর্চার কেন্দ্র স্থাপন করতে চলেছি, তোমাদের ক্লাসে পড়াতে হবে। মানে অবস্থাটা এই রকম যে তখন সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাদ সাহা তারা বলছেন যে আমরা দুজনেই কিন্তু মানে ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এর ছাত্র, কিন্তু একেবারে আধুনিক যে পর্ব ফিজিক্সের, বিশেষ করে এই যে থিওরি অফ রিলেটিভিটি, এই সব আধুনিক তত্ত্ব পড়াবার মতো বই নেই। তখন যুদ্ধের জন্য বই আসা বন্ধ হয়ে গেছে এবং বেশি এই ধরনের বই বেশিরভাগ জার্মান ভাষায় লেখা। তো এটা ভাবলে আশ্চর্য লাগে, এই দুই বন্ধু মেঘনাদ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু, স্যার আশুতোষের মানে আমি তাড়না শব্দটা ব্যবহার করছি যে তোমাদের এটা করতেই হবে। এই দুই বন্ধু তখন খোঁজ পেলেন যে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের যিনি কি বলে অবেক্ষক ছিলেন, সুপারিনটেন্ডেন্ট ছিলেন পিজে ব্রুল, তিনি একজন জার্মান এবং তিনি খুবই বিজ্ঞানী উৎসাহী মানুষ ছিলেন। তার কাছে ওই আধুনিক জার্মান ফিজিক্সের কিছু বই আছে। এইটা জানতে পেরে এরা দু বন্ধু ওখানে চলে গেলেন এবং মেঘনাদ সাহা আগে থেকেই জার্মান জানতেন। সত্যেন বসু তিনি এই বইগুলো পড়বেন বলে জার্মান শিখলেন এবং সেই শিখে তারা ভাবুন যে 1916 সালে যেখানে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রচারিত হয়েছে, সেখানে ভারতে কলকাতায় তার কয়েক বছরের মধ্যে এরা দুজন, এই মেঘনাদ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু, এরা সেই থিওরি অফ রিলেটিভিটি এরা ক্লাসে পড়াচ্ছেন এবং এই জার্মান বইগুলো পিজে ব্রুলের কাছ থেকে সংগ্রহ করে এনে তারা, এই একটা অসম সাহসিক কাজ। শুধু তাই নয়, 1920-21 সালে এই দুই বন্ধু মিলে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির যে জার্মান পেপারটা পৃথিবীতে প্রথম ইংরেজি অনুবাদ করেন এই দুজন বাঙালি যুবক, যাদের নাম সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা। সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই প্রকাশিত হয় এবং সেটার ভূমিকা লেখেন আরেক দিকপাল বাঙালি, প্রশান্ত চন্দ্র মহালানবিশ। আমি বলতে চাইছি এই যে একটা রোমাঞ্চকর একটা বৈজ্ঞানিক মানে একটা জায়ান্ট লিপ বলা যায়, এই যে এটা হলো, এইটার আমি বলি যে এর ভগীরথ হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়। কারণ এই যে ধরুন উনি 1900 সালের আগে, আমি একটু বলি, 1900 সালের আগে ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞানের গবেষণার কাজ প্রায় কিছুই হতো, কিন্তু লর্ড কার্জনের শাসনকালে ইউনিভার্সিটিজ কমিশন তৈরি হলো এবং 1904 সালে তৈরি হলো ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট। আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু সেটার বিরোধিতা করেছিলেন, কারণ তাদের ক্ষমতা খর্ব করার একটা ব্যাপার ছিল। কিন্তু আফটার অল সেটা তো ঔপনিবেশিক দেশ, তিনি কতদূর প্রতিবাদ করতে পারেন। তো এরপর যেটা হচ্ছে, আমি একটা কোট করছি, এটা অবশ্য বাংলাটা আমার করা, আমি বইটার নাম বলি, এটা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান সায়েন্স, এটা নিয়ে যে বই বেরিয়েছে, সেই বইতে উল্লেখ করা হচ্ছে, ক্যাটেগরিক্যালি বলা হচ্ছে যে 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যমী উপাচার্য, আইনজ্ঞ এবং গণিতজ্ঞ আশুতোষ মুখোপাধ্যায়ের আমলে কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিজ্ঞানে স্নাতকোত্তর প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করে এবং পরবর্তী দশকে, অর্থাৎ মানে দ্বিতীয় দশকে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চ গণিত, উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার বিশেষ বিশেষ অধ্যাপক পদ বা চেয়ার সৃষ্টি করা হয়। তো এই যে ভারতীয় বিজ্ঞানের এটা একটা বিরাট বাঁক, এইখান থেকে একটা জায়ান্ট, একটা গ্রুপ অফ গ্রেট সায়েন্টিস্ট তারা উঠে এলেন এবং তারা সারা পৃথিবীতে তাদের যে মেধা, তাদের যে অরিজিনালিটি, সেটা তারা প্রতিষ্ঠা করতে পারলেন। কিন্তু এই সুযোগটা করে দিয়েছিলেন, ইনস্টিটিউশনাল সুযোগটা, এটার কারিগর ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তো এইটা আমি একটু পিছিয়ে গিয়ে ধরতে চাই যে আশুতোষ মুখোপাধ্যায় বিশেষ করে বিজ্ঞানের এই পঠন পাঠন, গবেষণা, স্নাতকোত্তর পঠন, এইগুলোকে এত গুরুত্ব দিয়ে, এত আপন করে নিয়ে এত পরিশ্রম করেছিলেন, এর পেছনে তাড়নাটা কি ছিল একটু আগে থেকে যদি দেখি, যে আশুতোষকে অনেক সময় ভারতে আধুনিক বিজ্ঞান গবেষণার পথিকৃৎ মহেন্দ্রলাল সরকারের
আত্মিক পুত্র, মানস পুত্র বলে বর্ণনা করা হয়। এবং 1904 সালে মহেন্দ্রলাল যখন মারা যান, আশুতোষ একটা মর্মস্পর্শী বিবৃতি দিয়েছিলেন। তাতে তিনি লিখছেন যে তিনি আমার পিতার বন্ধু ছিলেন, আমারও বন্ধু ছিলেন। শুধু তাই নয়, পিতার মৃত্যু অর্থাৎ গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু, যেটা 1889 সালের ঘটনা, আশুতোষ লিখছেন পিতার মৃত্যুর পর তিনি অর্থাৎ মহেন্দ্রলাল হয়ে উঠেছিলেন আমার পিতারও বেশি। এই যে মহেন্দ্রলাল সরকার, যিনি আধুনিক গবেষণার পথিকৃৎ এই দেশে, তাকে তিনি বলছেন তিনি আমার পিতারও বেশি। সম্পর্কটা এতখানি আত্মিক ছিল, এতখানি ঘনিষ্ঠ ছিল। এবং আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন সেই অল্প কজন ভারতীয়ের অন্যতম যারা মহেন্দ্রলাল প্রকল্পিত যে আধুনিক বিজ্ঞানের নিবিড় চর্চা, নিবিষ্ট চর্চা, গবেষণামূলক চর্চা, সেটা তিনি করেছিলেন। আমি একটু তার মানে তার পরিচয় সবাই জানেন, তবু আমি বলি যে 16 বছর বয়সে, স্যার আশুতোষের যখন 16 বছর বয়স, তখন তিনি ইউক্লিডের প্রথম অধ্যায়ের 25তম উপপাদ্যটির একটি নতুন প্রমাণ উপস্থিত করেন, যেটা বইতে নেই। সেই রচনা প্রকাশিত হয় কেমব্রিজের মেসেঞ্জার অফ ম্যাথমেটিক্স পত্রিকায়। আমি আমার ধারণা যে পূরবী মুখোপাধ্যায় নিশ্চয়ই এগুলো আরো বিস্তারিত ভাবে বলবেন, আমি শুধু ছুঁয়ে যাচ্ছি যে ছাত্র অবস্থাতেই তিনি ইলিপসের উপবৃত্তের ধর্মের উপর ভিত্তি করে ইউলারের সমীকরণের এক নতুন প্রমাণ পদ্ধতি রচনা করার উদ্যম নেন। খানিক দূর এগোন, কিন্তু উপযুক্ত গাইডের অভাবে সে কাজটা কিন্তু তার শেষ হয়। 1887 সালে কনিক্স নিয়ে, তিনি কনিক্সের উপরে বিশেষজ্ঞ ছিলেন, 1887 সালে কনিক্স নিয়ে মজের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই নিয়ে তিনি নেচার পত্রিকায় প্রবন্ধ পাঠান। এছাড়া কোয়ার্টারলি জার্নাল অন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এডুকেশনাল টাইমস প্রভৃতি পত্রিকায় তার গণিত সন্দর্ভ প্রকাশিত হতো। গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে আরো কিছু মৌলিক কাজ তিনি করেছিলেন, খুব অল্প বিষয়। আমি মৌলিক কথাটার উপর জোর দিচ্ছি। তিনি চর্বিত চর্বণ করতেন না, তিনি তার যে বিপুল মেধা সেটাকে মৌলিক চর্চার দিকে নিয়ে গিয়েছিলেন। পুত্র শ্যামাপ্রসাদের কথায় এটা আমি পেয়েছি, ওই যে আশুতোষ মুখোপাধ্যায়ের যে ডায়েরিটা আছে তাতে শ্যামাপ্রসাদের একটা ভূমিকা আছে। তাতে উনি লিখছেন, ইংরেজিতে আছে, আমি আমার মতো করে বাংলা করে নিয়েছি। শ্যামাপ্রসাদ লিখছেন, যে সময় ভারতীয় ছাত্ররা গবেষণা কাকে বলে তা কার্যত জানতোই না, সেই সময় খুব অল্প বয়সেই আশুতোষ তার মূল্য বুঝেছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উপর তীক্ষ্ণধী গণিতজ্ঞদের প্রভাব পড়ে। ফলে তার গাণিতিক গবেষণার ক্ষমতা শুধু যে একটা দৃঢ় প্রতিষ্ঠা লাভ করে তাই নয়, তা আরো প্রসারিত হয়। এবং শ্যামাপ্রসাদ লিখছেন যে আশুতোষের একজন সমসাময়িকের কথায় কোটেশনের মধ্যে দিয়েছেন, যারা গণিত ভালোবাসতো, যারা গণিত নিয়ে চর্চা শুরু করেছিল, তাদের সামনে তিনি এক পরম আদর্শ রূপে বিরাজ করতেন। তার গণিত বিষয়ক রচনাগুলি সে সময়কার ভারতের ও ভারতের বাইরে সুপরিচিত পত্রিকাগুলিতে প্রকাশিত হতো এবং তিনি ন্যায্য স্বীকৃতি লাভ করেছিলেন। তার প্রসিদ্ধ গণিতজ্ঞদের রচনাদি মূল ভাষায় পড়বার জন্য এবং বিদেশি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত গণিতজ্ঞদের সন্দর্ভগুলো পড়বার জন্য তিনি ফরাসি ও জার্মান শেখেন। এবং তার গবেষণার সুবাদে প্রথম জীবনেই তিনি এডিনবরার রয়্যাল সোসাইটির এবং রয়্যাল আইরিশ সোসাইটির এবং অন্য অনেক গণিত সভার ফেলো হন। আমি যদি সংক্ষেপে এই পর্বে তার সারস্বত গতিপথটা এইভাবে, তার বাঁকগুলো এইভাবে দেখাই, যে 1881-তে উনি ফার্স্ট আর্টস পাস করছেন। ওই বছরই কেমব্রিজের ওই মেসেঞ্জার অফ ম্যাথমেটিক্স এর যেটার কথা বললাম, তার ওই সন্দর্ভটি বেরোলো। তার নাম ছিল অন এ জিওমেট্রিক্যাল থিওরেম। আর 1884-তে প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে প্রথম হয়ে বিএ পাশ করেন। 1885-তে গণিতে প্রথম হয়ে এমএ পাশ করেন এবং ওই বছরই এডিনবরার রয়্যাল সোসাইটির সদস্য পদে নির্বাচিত হন। এবং 1886-তে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড মিক্সড ম্যাথমেটিক্সে এমএ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি প্রথম ডবল এমএ। এবং 1887-তে একেবারে অন্য বিষয়ে তিনি আইনে স্নাতক হন। আমি এ প্রসঙ্গে একটু পরে আসছি। 1888-তে হাইকোর্টে স্যার রাসবিহারী ঘোষের অধীনে তিনি ব্যবহারজীবী হিসেবে নথিভুক্ত করেন নিজেকে। সংক্ষেপে তার যখন 23 বছর বয়স,
তখন তিনি বিজ্ঞান বিষয়ে 2টি MA ডিগ্রির অধিকারী, কলকাতার এশিয়াটিক সোসাইটির ফেলো, এডিনবরার রয়্যাল সোসাইটির সদস্য, লন্ডন ফিজিক্যাল সোসাইটির ফেলো এবং আইনে স্নাতক। এবার আমি চলে আসি কাল্টিভেশনে, মহেন্দ্রলালের প্রতিষ্ঠানে। যে মহেন্দ্রলালের আহ্বানে 1887 সালে গণিতের অবৈতনিক অধ্যাপক হিসেবে তিনি কাল্টিভেশনে যোগ দিলেন। কাল্টিভেশনে বিজ্ঞান চর্চায় তিনি মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। সেখানে তিনি যেসব বিষয় পড়াতেন তার লিস্ট এখন পাওয়া যায়। সে তার দিকে এক ঝলক নজর বোলালেই বোঝা যাবে যে গণিত আর পদার্থ বিজ্ঞানে তার অভিনিবেশের বিস্তৃতি কি বিপুল ছিল। আমি জানি পূরবী মুখোপাধ্যায় নিশ্চয়ই এটা নিয়ে বিস্তারিত বলবেন, আমি শুধু ছুঁয়ে যাচ্ছি। বিশেষ করে লক্ষ্য করবার বিষয় এটাই যে পুরনো জ্ঞানে চর্বিত চর্বণ নয়, তিনি গণিত বিজ্ঞানে একেবারে হালফিল ক্ষেত্রগুলো নিয়েই বক্তৃতা দিতেন। মূলত পড়াতেন ফিজিক্যাল অপটিক্স, গাণিতিক পদার্থবিজ্ঞান, ম্যাথমেটিক্যাল ফিজিক্স আর তাত্ত্বিক গণিত, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স। এছাড়া ইলেকট্রিক্যাল অসিলেশন এবং ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে শনাক্ত করার যে হার্টজিয়ান ভাইব্রেটরের মতো সদ্য আবিষ্কৃত বিষয়, তা কয়েক বছর আগে জার্মানিতে আবিষ্কার হয়েছে, সেটা এইগুলো তিনি ক্লাসে পড়াতেন। এবং এখানে একটা বর্ণনা আছে, এত রোমাঞ্চকর বর্ণনা, যে ফাদার লাফং তিনি ক্লাসে ওই এক্সপেরিমেন্ট গুলো করে দেখাতেন। হার্টজিয়ান ভাইব্রেটর কিভাবে একদম এক্সপেরিমেন্ট করে ছাত্রদের দেখাচ্ছেন, আর পাশে আশুতোষ মুখোপাধ্যায়, তরুণ আশুতোষ মুখোপাধ্যায় বোর্ডের ওপর অঙ্ক কষে চক দিয়ে অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কি অ্যাকচুয়ালি ঘটছে। তার তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে এই যে কম্বিনেশনটা, আমি অনেক সময় রসিকতা করে ভাবি যে লোকে এত সিরিয়াল দেখে এইসব কার মা কার বৌমা এইসব নিয়ে, তো এই নিয়ে একটা সিরিয়াল করা যায় না? এরকম রোমাঞ্চকর বিষয়, এটা তো যে কোনো মানুষকে আকর্ষণ করবে। যে ফাদার লাফং এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছেন ক্লাসে, ছাত্ররা সেগুলো দেখছে এবং আশুতোষ মুখোপাধ্যায় সেই অঙ্কগুলো করে করে ক্লাসে বোঝাচ্ছেন। এ নিয়ে বিবরণ আছে, এ নিয়ে চিত্রনাট্য অনায়াসে করা যায়, কিন্তু কেউ ভাবেন না। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমি এই প্রশ্নটা এখানে সকলের সামনে রাখছি, বিশেষ করে চিত্ততোষ বাবুর সামনে, যে এই যে বিজ্ঞান এবং মানে আধুনিকতম বিজ্ঞান এবং আধুনিকতম গণিতে তার এই অপার আগ্রহ এবং অসামান্য মেধা, এই যে 2 বছর তিনি কাল্টিভেশনে তার পরিচয় দিলেন, তারপর আমরা ঝপ করে দেখছি যে তিনি 1879 সালে সেখান থেকে 1889 সালে ছেড়ে দিয়ে তারপর তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির সেনেটের সদস্য হচ্ছেন। এবং সেখানে গিয়ে তিনি নিজে বলছেন, একটা মর্মস্পর্শী বিবৃতি আছে, যে আমি ছোট বয়স থেকে স্বপ্ন দেখেছি যে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ম্যাথমেটিক্স গবেষণা চেয়ারে আমি বসবো। আজকে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি, কিন্তু এখানকার উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেও বছরে 4000 টাকার একটা গ্রান্ট কোনো জায়গা থেকে জোগাড় করতে পারেননি, এমনই দুর্দশা। আশুতোষ বলছেন যে এইটা পেলেই কিন্তু আমার ওই ম্যাথমেটিক্স এর চেয়ারটা আমি অনায়াসে করতাম, এটাই আমার জীবনের স্বপ্ন, কিন্তু আমি সেটা পেলাম না। আমি ছেড়ে দিয়ে আমি আইনের পথে চলে গেলাম। তো এইখানে আমার প্রশ্ন, যে তার মতো মেধাবী মানুষ তিনি যে পথেই যাবেন সেখানে সোনা ফলাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তো আইনের ক্ষেত্রেও এটা আমার একেবারেই জানা নেই, সেখানেও তিনি নিশ্চয়ই নানান মৌলিক অবদান রেখেছেন। কিন্তু বিজ্ঞানের ইতিহাসের ছাত্র হিসেবে আমার এক সময় একটু আফসোস হয়, এবং আফসোসটা শুধু আমার নয়, মহেন্দ্রলাল সরকার, আমি এটা বলেই আমার এই প্রসঙ্গটা শেষ করি, আমি ওটা নিজে না বলে মহেন্দ্রলালের উক্তিটার একটা বাংলা করেছি, আমি সেটা পড়ে শেষ করছি। মহেন্দ্রলাল লিখছেন, আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয় থেকেই উঠে এসেছেন এমন একজন স্নাতক, যিনি গণিতে প্রতিভাশালী, যার গাণিতিক সিদ্ধি এমনকি ইউরোপেও যথাযথ স্বীকৃতি লাভ করেছে, কিন্তু তাকে উদরান্নর সংস্থান করতে হবে গণিতে নয় অন্য পথে। আর তাই এই করুণ দৃশ্য আমাদের দেখতে হচ্ছে যে এই তীক্ষ্ণ বুদ্ধি গাণিতিক তার শক্তির অপব্যয় ঘটাচ্ছেন হাইকোর্টের গ্রানাইট পাথরের 4টি দেওয়ালের মধ্যে, এমন সব কাজে যা তার মনের প্রতিকূল এবং যা নিরর্থক। আমার দৃঢ় বিশ্বাস এরকম অপচয়ের ঘটনা আরো ঘটছে।
এই সব প্রতিভাধর ব্যক্তিদের ক্ষমতা যদি ঠিকভাবে কাজে লাগানো যেত তাহলে আমাদের দেশের কত না উপকার হতো। আর ঠিকভাবে কাজে লাগানোর পক্ষে আমাদের এই প্রতিষ্ঠানের অর্থাৎ কাল্টিভেশন অফ সায়েন্সের চেয়ে ভালো আর কি হতে পারে। এই আক্ষেপ মহেন্দ্রলাল সরকারের যে আমরা 20 বছর চালাবার পরও একজন মাত্র মানে স্থায়ী প্রফেসরকে মাইনে দিয়ে রাখবার মতো টাকা আমাদের নেই। এবং কতদিন একজন ইয়াং কত ট্যালেন্টেড একজন মানুষ আশুতোষ মুখোপাধ্যায়, তিনি কতদিন ওই অবৈতনিক প্রফেসর হিসেবে ওখানে থাকতে পারেন? তিনি তো ওপরের দিকে যাবেন। কাজী মহানলাও বলছেন যে এই যে টাকাটা আমরা দিতে পারলাম না, আশুতোষের মতো এত বড় প্রতিভাকে বিজ্ঞানের দিকে ধরে রাখতে পারলাম না, এটাতে আমি খুব দুঃখিত। খুবই আমার এটাই প্রশ্ন, এই যে উনি আইনের দিকে ঘুরে গেলেন, এটা দেখি মানে আমার তো নিজের মনে হয় আমি মহেন্দ্রলালের পক্ষ। আপনি নিজে এত বড় আইনবিদ, তার উপর আপনি আশুতোষ মুখোপাধ্যায়ের বংশধর, কাজী আপনি বলতে পারবেন যে যে এই আফসোসটা কি আমাদের জেনুইন না আমরা একটু ভুল করছি? এইখানে আমি আপাতত শেষ করি। পরে এই জবাব পরে বা আলোচনার সময় থাকলে অন্য বক্তারা কাইন্ডলি বলুন, বক্তার বলার পরে আর কোন প্রশ্ন। ধন্যবাদ আশিস বাবু। আমি এবার পার্থ ঘোষ, অধ্যাপক পার্থ ঘোষ, পদার্থবিদ, অশেষ গুণসম্পন্ন সেই পার্থদাকে রিকোয়েস্ট করবো ওর কথা বলতে। পার্থদা। ধন্যবাদ অশোক। আমি স্যার আশুতোষের প্রতি এবং শ্রদ্ধেয় চিত্ততোষ বাবুর প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখছি। আশিসকেও জানাচ্ছি আমার শ্রদ্ধা। আশিস বাবু মোটামুটি স্যার আশুতোষের যে ভূমিকা ছিল বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠা করার ভারতবর্ষে, কলকাতায় তো বটেই, সেটা মধ্যে আর আমি জানো না, উনি খুব ভালো করে বলেছেন। আমি শুধু ফিজিক্স ডিপার্টমেন্টের যে ইতিহাস সেইটুকু করে বলছি। 27শে মার্চ 1914 সালে ফিজিক্স ডিপার্টমেন্টটা ফর্মালি হয়েছিল, কিন্তু প্রথম দিকে সেখানে কোনো পড়ানো হতো না বা পড়ানোর মাস্টারমশাইও পাওয়া যায়নি। সেই সময় দেবেন্দ্রনাথ বোস, যিনি হাল ধরতে পারতেন, তিনি জার্মানিতে ইন্টার্ন হয়েছিলেন। সিভি রামনও রাজি হননি। সেই সময় 4 জন যুবক ঠিক আমরা স্যার আশুতোষকে বলবো যে আমাদের, এবং সেই 4 জন ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, শৈলেন ঘোষ, এবং আমি প্রথম নামটা ঠিক মনে করতে পারছি একজন শেঠ। এর মধ্যে মেঘনাথ সাহা, সত্যেন বোস মিক্সড ম্যাথমেটিক্স বলেছেন এমএসসি, শৈলেন ঘোষ, সত্যেন বোস ফার্স্ট, মেঘনাথ সাহা সেকেন্ড, শৈলেন ঘোষ ছিলেন। এরা আশুতোষের কাছে গেলেন, কারণ শৈলেন ঘোষকে স্যার আশুতোষ খুব ভালোবাসতেন, এবং এরা 4 জনকে বললেন আর করা যায় না, আমাদেরই পড়াতে দিয়ে পড়িয়ে দেবো। তো স্যার আশুতোষের এতটাই কনফিডেন্স ছিল এর উপর যে উনি রাজি হয়ে গেলেন, এবং কে কি পড়াবে সেটাও মোটামুটি তখন ঠিক করে ফেললেন। এইবারে এরা পড়াশোনা শুরু করলেন। ব্রুল বলে একজন ভদ্রলোক ছিলেন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে তখন, সেই ব্রুল সাহেবের কাছে তখন কালের যে সব ফিজিক্সের ভালো ভালো বই, জার্নাল, যেগুলো জার্মানিতে লেখা, জার্মান ভাষায় লেখা, সেগুলো ছিল। তো ওরা শিবপুরে গিয়ে তার কাছ থেকে সেগুলো জোগাড় করলো। ইন দ্য মিন টাইম তারা অবশ্য জার্মান, ফ্রেঞ্চ দুটোই ভালো শিখে নিয়েছে।
সত্যেন বোস মেঘনাথ দুজনেই। অ্যাপারেন্ট মেঘনাথ শাহ জার্মানটা জানতেন, সত্যেন ফ্রেঞ্চটা বেটার জানতেন। যাই হোক, তো তারা সব পড়াশোনা করে টোরে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, আইনস্টাইনের রিলেটিভিটি ইত্যাদি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, গিবসের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সব পড়ে, এবং শৈলেন ঘোষ যেটা করলেন, যে ডিপার্টমেন্ট করতে গেলে একটা ল্যাবরেটরি লাগবে, তো ল্যাবরেটরি যন্ত্রপাতি কোথায়? উনি চলে গেলেন মনীন্দ্র চন্দ্র নন্দী আছে মহারাজা কাশিমবাজারে, তার একটা পার্সোনাল ল্যাবরেটরি ছিল। সেইখান থেকে তারা সব যন্ত্রপাতি বাছাই করে নিয়ে ওরা লোন নিয়ে এলেন, এসে ফিজিক্স ডিপার্টমেন্টের ল্যাবরেটরি তৈরি হলো। মনীন্দ্র চন্দ্র নন্দী এখনো বেঁচে আছেন, তাকে আমি জিজ্ঞেস করেছি, তিনি বলছেন সে যন্ত্রপাতি জীবনে আর ফেরত যায়নি, কিন্তু ওরা খুব প্রাউড সেটা সম্বন্ধে। তো এইভাবে তারা চললেন, কিন্তু করার কিছুদিন তখন বা এই স্বদেশী আন্দোলন শুরু হয়ে গেলে জগৎ শেঠ ধরা পড়ে গেলেন পুলিশের কাছে, এবং শৈলেন ঘোষও প্রায় ধরা পড়তে যাবেন। সেই সময় কিভাবে লোকে বলে সত্যেন বোস সাহায্য করেছিলেন, ভীষণ বন্ধু ছিলেন ওরা, তিনি আমেরিকায় চলে যান। তো পড়লেন খালি দুজন, সত্যেন্দ্রনাথ বোস ও মেঘনাথ সাহা। এরাই প্রথম ফিজিক্স ডিপার্টমেন্টে লেকচার দিতে শুরু করলেন। এই হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের ঐতিহ্য, এবং সেটা হলো কিন্তু 1916 সালে গিয়ে। আর 1917 সালে স্যার সিভি রামন এসে যোগ দিলেন পালিত প্রফেসর হিসেবে, এবং তার কিছুদিনের মধ্যে ডিএম বোসও ফিরে এসেছিলেন। সুতরাং সিভি রামন, সত্যেন বোস, মেঘনাথ সাহা, ডিএম বোস, এদের দিয়ে ফিজিক্স ডিপার্টমেন্টের শুরু। এইরকম ঐতিহ্যপূর্ণ ফিজিক্স ডিপার্টমেন্ট ভারতবর্ষে তো নেই, সারা পৃথিবীতে খুঁজলে কোথায় পাওয়া যাবে বলা খুব শক্ত। তো এই হচ্ছে খুব সংক্ষেপে তার ইতিহাস। এবং এটাও বলা যে যে কতগুলো দুটো না তিনটে প্রফেসরশিপ তখন তৈরি হয়েছিল। একটা হচ্ছে স্যার তারকনাথ পালিত, আরেকটা হচ্ছে স্যার রাসবিহারী ঘোষ, আর খয়রা প্রফেসর একটা ছিল। এরা 19 লাখ 20 লাখ তখন এই ধরনের টাকা দিয়েছিলেন, তাই থেকে এই প্রফেসরশিপ গুলো হয়, এবং এইভাবেই ফিজিক্স ডিপার্টমেন্টের শুরু। খুব সংক্ষেপে ভালো বলেছেন। ধন্যবাদ পার্থদা। আমি এবার অধ্যাপক সুকান্ত চৌধুরীকে বলবো যে এই বিশ্ববিদ্যালয়ের গঠন প্রকৃতি এবং কিভাবে কি এগোনো যায় এই প্রসঙ্গে স্যার আশুতোষের প্রাসঙ্গিকতা এবং বর্তমান অবস্থার সম্বন্ধে তিনি যদি কিছুটা আলোকপাত করেন। আজকে আমি এখানে রীতিমতো মানে হংসের মধ্যে বকযথা করছি। আশিস বাবু বললেন, পার্থদা বললেন, এর পরে পূর্বী মুখোপাধ্যায় তিনিও বলবেন। সকলেই বিজ্ঞানী, এবং একটা সুন্দর বহুমাত্রিক আলোচনা হচ্ছিল, খুব তত্ত্ব সম্বন্ধের আলোচনা, আশুতোষের বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান চেতনা নিয়ে। তার ভেতরে আমি একটু মানে বেসুরো গাইব বোধ হয়। তবে একদিকে আমি এদের যারা আগে বলেছেন তাদের কাছে কৃতজ্ঞ। অথবা মুখার্জি যখন এর পরে বলবেন তখন তিনিও নিশ্চয়ই মানে আমি যেটুকু বলতে পারি তাতে আরো সেটা একটু রসদ যোগাবেন সেটা শক্ত করার জন্য। যে তারা যে ছবিটা আঁকলেন, এই ছবিটা কিন্তু আমার চোখের সামনে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা খুব দরকার ছিল। কারণ আশুতোষের যে সবচেয়ে বড় অবদান আমাদের শিক্ষার ইতিহাসে, শুধু বিজ্ঞান শিক্ষা নয়, সামগ্রিকভাবে শিক্ষার ইতিহাসে, বাংলায়, ভারতবর্ষে এবং বৃহত্তর অর্থে পৃথিবীতেও, তার একটা খুব বড় সূত্র এরা এদের প্রতিবেদনে ফুটিয়ে তুলেছেন আমার মনে হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে এবং আরো যে দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা স্থাপন করেছিল 1857 সালে, সে তিনটি সম্বন্ধেই একটা কথা তো তখনও বলা হতো, এখনো বলা হয়, তখন তো বিশেষভাবেই সেটা বলা হতো যে এগুলি শুধু একটা পরীক্ষা নেওয়ার একটা কল, তার বেশি কিছু নয়, এটা একটা ডিগ্রির কারখানা। কথাটা একদিকে যেমন দেশীয় বিদ্বজ্জনরা বলছেন, আচার্য প্রফুল্লচন্দ্রের যে বাঙালির মস্তিষ্কতার অপব্যবহারে যে সম্বন্ধে যে তীব্র কটাক্ষ এবং আক্ষেপ আছে, সেটা তো আমরা সকলেই মনে করতে পারছি। আরেকদিকে যে কর্তৃপক্ষ, সাহেব কর্তৃপক্ষ, তারাও বারবার কথা বলছে, সে ডিগ্রি ফ্যাক্টরি কথাটা বোধহয় ঠিক বলছি, এই সাদ্দাত কমিশনের রিপোর্ট বা এরকম কোন একটা রিপোর্টই বোধহয় প্রথম ব্যবহার হয়। সেই কমিশনের একজন সদস্য ছিলেন আশুতোষ। এখন এই আবর্তের থেকে বার করে বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের একটা জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে স্থাপন করা এবং সবচেয়ে বড় কথা গবেষণার কেন্দ্র হিসেবে স্থাপন করা, এই একটা অসাধারণ কাজ, যেটা আশুতোষ এত তার ব্যক্তিত্বের জোরে, তার নানা রকম যে বিস্তৃত চেনা পরিচিতি ছিল, যে তিনি যে সম্মান লাভ করতেন, যে সম্মাননীয় স্থান তার ছিল দেশে বিদেশে, এসবের সুবাদই করতে পেরেছিল। যে বিশ্ববিদ্যালয় যে শুধু পরীক্ষা নেওয়ার জায়গা নয় তা তো বটেই, কেবলমাত্র শিক্ষাদানের জায়গা, মানে ক্লাসে পড়ানোর জায়গাও নয়, সেটা একটা গবেষণার জায়গা। এবং গবেষণা এবং শিক্ষাদান, বিদ্যা চর্চা বৃহত্তর অর্থে এবং বিদ্যাভ্যাস, এ দুটো যে একসঙ্গে চলা একেবারে আবশ্যিক, একটা ছাড়া আরেকটা সার্থক হতে পারে না। এই বোধটা কোথায় আশুতোষ ঠিক এই ভাষায় অত স্পষ্ট করে না হোক, তিনি তার কাজের মধ্যে দিয়ে, তার কীর্তির মধ্যে দিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই বিদ্যা চর্চার মূলমন্ত্রটি তিনি একেবারে সেখানে গেঁথে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তার সবচেয়ে বড় প্রমাণ তো যে কথাটা আশিসবাবু, পার্থদা এরা এত সুন্দরভাবে বলেছেন, আমি যোগ করবো তাতে, যে সেটা হচ্ছে এখানে বিজ্ঞান চর্চার একটা এত পোক্ত একটা ভিত গড়ে তোলা, যেখানে আগে আমি যতদূর জানি বোধহয় প্রায় কিছুই ছিল না, প্রায় কিছুই ছিল না। কোন ব্যক্তিগত উৎসাহে হয়তো বিজ্ঞান চর্চা কেউ কেউ করতেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এর কোনো সুযোগ ছিল না, কোনো পরিকাঠামো ছিল না, আভাও ছিল না। এই পুরো জিনিসটা মানে যে কৃতি বিজ্ঞানীদের তিনি নিয়ে এসেছেন বা অনেককে সরাসরি এনেছেন, তারপরে তাদের আকর্ষণে আরো অনেকে এসেছেন, সরাসরি অবদানটা হয়তো তাদের, কিন্তু এই পুরো জিনিসটা যে সম্ভব করবেন সেটা তো একমাত্র আশুতোষই করেছিলেন। হয়তো তিনি না করলে সে যুগে করা হতো না, তাহলে যে কবে করা হতো আমরা জানি না। এবং এই কথাটা শুধু একটা মানে যা বলছিলাম, যে এই কথাটা আমাদের এখন বোধহয় বিশেষ করে মনে করার দরকার, কেবলমাত্র একটা ইতিহাসের উপাদান হিসেবে না, ইতিহাসের আখ্যান হিসেবে না যে আজ থেকে 100 বছরের আগে ঘটেছে, শুধু তা নয়। কারণ এই কথাগুলি আজকে প্রবলভাবে প্রাসঙ্গিক। কারণ স্বাধীন ভারতবর্ষে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলি এবং কলেজগুলো তো আরো বেশি করে, সেখানে পঠন পাঠনের পাশাপাশি গবেষণা আদৌ চলবে কিনা, পঠন পাঠনের সঙ্গে উচ্চতর গবেষণার কতটা যোগ আছে, আদৌ কোনো যোগ আছে কিনা, এই সব প্রশ্ন মাঝে মাঝে তোলা হয়েছে। আরো বেশি করে হয়তো তোলাই হয়নি, ধরে দেওয়া হয়েছে যে যোগ হয়নি, যোগ নেই, থাকলেও সেই যোগ আমরা স্থাপন করতে পারবো না, সক্রিয় করতে পারবো না। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানে ক্লাস পড়ানোর কাজটাই শুধু করা হয়েছে। হয়তো অনেক কৃতি অধ্যাপক সে কাজটা খুব ভালো করে পেরেছেন, ভালো করেই করেছেন, কিন্তু মানে সেই ক্লাসে বসে লেখাপড়া শিখে যে বিদ্যা অর্জন করা একটা পর্যায় পর্যন্ত, এবং তারপর নিজেরা গবেষণা করে সে বিদ্যার ধারাটা আরো এগিয়ে নিয়ে যাওয়া, এ দুটোর ভেতরে যে একটা যোগ আছে, এ কথাটা কিন্তু
আমরা এই গত 70-80 বছরে সেভাবে তো মনে রাখিনি। এবং সেজন্য যেটা খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে যে একটার পর একটা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে একটা উল্লেখযোগ্য গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে, অত কিছু উৎসাহী এবং কৃতি অধ্যাপক, অনেকটা দৈবকী বলা যেতে পারে, এক জায়গায় একত্র হয়েছে, তারা একটা খুব বলার মতো কিছু করেছে। শুধু বিজ্ঞানে নয়, এটা কিন্তু সমাজ বিজ্ঞানে হয়েছে, মানবিক বিজ্ঞানে হয়েছে এবং মানবিক বিদ্যায় হয়েছে, আরো বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। কিন্তু সেটা ধরে রাখা যায়নি, কারণ সেই প্রাতিষ্ঠানিক একটা যে ঐতিহ্য, সেরকম একটা মানসিকতা সেটা আমাদের নেই। যেটা হয়েছে সেটা মানে একক প্রচেষ্টায় বা বলা যেতে পারে যৌথভাবে একক প্রচেষ্টা, কয়েকজন লোক একটা বিশেষ সময় একটা বিশেষ জায়গায় জড়ো হয়ে তারা করেছেন। তারপরে তারা যখন স্বভাবতই তারা একটা সময়ের পরে তারা চলে গেছেন, তাদের ছাত্রছাত্রীরা এখানে ওখানে ছড়িয়ে গেছেন, অনেকে বিদেশে চলে গেছেন, যারা দেশে থেকেছেন তারা প্রায় সুযোগ পাননি। এবং সেই জন্যে একটা বিশ্ববিদ্যালয়ের যে পুরো সমৃদ্ধ পরিপূর্ণ যে বিদ্যা চর্চা, যেটাতে পঠন পাঠন এবং গবেষণা বা শিক্ষাদান এবং গবেষণা, শিক্ষাদান এবং বিদ্যা চর্চা, এগুলো যে মানে একই মুদ্রার দুটো পিঠ, একই একটা সমবেত প্রক্রিয়ার বিভিন্ন দিক, এই বোধটা গড়ে উঠতে পারে। এবং যতদিন না সেটা গড়ে উঠবে ততদিন কিন্তু আমরা প্রজন্ম অশেষ কৃতি ছাত্র, মেধাবী গবেষক আমরা তৈরি করে যাব, কিন্তু তাদের দিয়ে প্রতিষ্ঠান গড়ে তোলা, বিদ্যা চর্চার এক একটা ধারা গড়ে তোলা এবং পরিপুষ্ট করা প্রজন্মের পর প্রজন্ম, সেটা করার সম্ভাবনা তো কবে থাকবে আমি জানি না। এটা আমাদের এখন বিশেষ করেই কিছুদিন হলো আমাদের সমস্ত দৃষ্টি গিয়ে পড়েছে সেই আন্তর্জাতিক র্যাঙ্কিং লিস্টগুলোর দিকে। এখন সেটা হচ্ছে মানে যেমন একজন ব্যক্তি ছাত্র পরীক্ষা পাস করে, কেউ পরীক্ষায় প্রথম হয়, আমরা বলি কত ভালো ছাত্র, তারপরে সেই ছাত্র পরবর্তী জীবনে যে কি করছে সেটা দেখা যায় যে প্রায় তারা খুব একটা কিছু করতে পারে না। মেধার অভাবে হয়তো নয়, সুযোগের অভাবে, উপযুক্ত আবহাওয়ার বা একটা অভাবে, পরিমণ্ডলের অভাবে, এবং ব্যক্তি ছাত্র সম্বন্ধে যা খাটায় সেটা প্রতিষ্ঠান সম্বন্ধে সেটাই আমরা বোধহয় দেখছি। এবং এই যে নতুন শিক্ষানীতি চালু হব করেও চালু হচ্ছে না, হয়তো বলতে ইচ্ছে করে না হলেই হয়তো মঙ্গল, তাতে তো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একেবারে বলেকেও কয়েকটি স্তরে ভাগ করা হচ্ছে। সবার উপরে থাকবে কয়েকটি প্রতিষ্ঠান যেখানে অনেকটা গবেষণা হবে, হয়তো গবেষণায় সেগুলির প্রধান কাজ হবে। তার নিচে থাকবে আরেকটা ধাপ যেখানে শিক্ষাদানটাই প্রধান কাজ হবে, কিন্তু যারা করবেন তারা হয়তো নিজেরা কিছু গবেষণা করেন বা করেছেন এককালে, কাজেই তাদের শিক্ষাদানটা কিছুটা সমৃদ্ধ হবে। সে তারও নিচে থাকবে নেহাত রুটিন ক্লাসরুম লেকচারের সেটা বিলি করার, বিতরণ করার কিছু প্রতিষ্ঠান। মানে অবশ্যই ব্যাপারটাকে ঠিক এই ভাষায় বলা হচ্ছে না, কিন্তু কার্যত এই দিকেই আমরা যেন এগিয়ে যেতে উদ্যত হচ্ছি। তার আগে ধরুন যে স্বাধীনতার পরপর একটা খুব সদুদ্দেশ্য নিয়ে এই পদক্ষেপটা করা হয়েছিল, কিন্তু তার ফল তো শুভ হয়নি। সেটা হচ্ছে যে গবেষণা প্রতিষ্ঠানগুলি, বিশেষত বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠানগুলি থেকে বিদ্যাদানের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলি, রিসার্চ ইনস্টিটিউশনস এবং টিচিং ইনস্টিটিউশনস, এগুলি ভাগ করে দেওয়া, আলাদা করে দেওয়া। এবং এতে হয়তো ভাবা হয়েছিল যে খুব উঁচু দরের গবেষণা খুব বেশি মাত্রায় হবে, কিন্তু কার্যত সেটা নিশ্চয়ই অনেক খুব সফল গবেষণা, মূল্যবান গবেষণা আমাদের এই যেগুলি পুরোপুরি গবেষণা কেন্দ্র যেগুলি অধিকাংশ বিজ্ঞানে, সেখানে নিশ্চয়ই হয়েছে। কিন্তু সে মানে যে সজীব
ছাত্র জীবনের সঙ্গে ছাত্র সমাজের সঙ্গে যে যোগ, সেই প্রতিষ্ঠানে সেটা ঘটেনি। তাতে সেই প্রতিষ্ঠানগুলি আমাদের পুরো বিদ্যা জগতে যতটা উপকার করতে পারত ততটা করতে পারে। এবং সেই প্রতিষ্ঠানগুলির যে বিজ্ঞানীদের সঙ্গে মাঝে মাঝে কথা হয়, তারা একটা যেটা অভাব বোধ করে, একটা হতাশা বোধ করে যে তারা ঠিক ওদের মতো ছাত্র পড়াতে পারলেন না, ছাত্র তৈরি করতে পারলেন না। কিছু গবেষক ছাত্র তারা পাচ্ছেন, কিন্তু আরো আগের স্তর থেকে, একেবারে প্রাক স্নাতক স্তর থেকে, আন্ডারগ্রাজুয়েট স্তর থেকে ছাত্রদের তৈরি করা, একজন দুজন নয়, পুরো দলকে দল ছাত্র তৈরি করা সুযোগটা তারা পেলেন। এবং যারা সেই ছাত্রদের পড়াচ্ছেন তাদের আক্ষেপটা থাকে যে তারা পাশাপাশি যে গবেষণা করার দিকে তাদের স্বাদ, তাদের সামর্থ্য, তারা ওকে অত্যন্ত কৃতিজ্ঞ, অত্যন্ত বিদ্যান তারা, এবং আবার বলছি শুধু বিজ্ঞানে নয়, সব বিষয়। কিন্তু তাদের পড়িয়েই একটা সময় চলে যাচ্ছে যে তারা পাশাপাশি গবেষণা করতে পারছে। একজন গবেষক যখন পাশাপাশি ছাত্রদের পড়ায়, একই লোক হতে পারে, অন্তত এক প্রতিষ্ঠানের ভেতরে, এক বিভাগের ভেতরে এই দুটো কাজ পাশাপাশি হচ্ছে, একসঙ্গে হচ্ছে। একজন প্রথম বর্ষের প্রাক স্নাতক ছাত্র, সেও করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে যে ওইখানে একটা গবেষণাগার আছে, সেখানে একটা যন্ত্রপাতি নিয়ে অনেক লোকে কিছু সব রহস্যজনক কাজ করছে। তার একটা কৌতূহল জন্মায় তার থেকে, এবং সেই লোকেরা যখন এসে হয়তো তাদের মাঝে মধ্যে হলেও তাদের পড়িয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু মানবিক বিদ্যার ক্ষেত্রে এবং সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আরো বেশি করে হয়, কারণ সেখানে পুরোদস্তুর গবেষণার পদ অনেক কম। সেখানে যারা গবেষক, উচ্চমানের গবেষক, তাদের উইদিন কোর্স বাধ্য হয়েই তাদের আরো বেশি করে পড়াতে হয়, তাতে আমাদের ছাত্ররা লাভবান হয়। কিন্তু এটা যতটা ফলপ্রসূ হতে পারত, সেটা আমাদের পুরো শিক্ষা চিন্তা, যেটা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, শিক্ষা ব্যবস্থার ভিতরে বাস্তবায়িত করছি, তাতে সেটা হতে পারে। আর একটা কথা ছোট করে বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে স্যার আশুতোষের তার ব্যক্তিত্বের কথা তো আমরা কত শুনেছি, তার ব্যক্তিত্বের যে উজ্জ্বল যে দাপট, সোজা কথায় তিনি এবারে কোনো বাধাই তার কাছে বাধা ছিল না। এবং তিনি যা উচিত মনে করতেন সে কথা তিনি স্পষ্টভাবে বলতেন, শুধু না, সক্রিয়ভাবে সেটা তিনি চালু করতে, প্রতিষ্ঠা করতেও তিনি সক্ষম হতেন। এবং তৎকালীন তার প্রভুবর্গ, তার ইংরেজ শাসকবর্গ, এটাও তিনি তেমন তোয়াক্কা করতেন না। তাদের সঙ্গে অনেক বিরোধ তার ঘটেছে, এবং তারাও হয়তো তাকে একটু সমঝে চলতো, সেই জন্য অনেক কিছু তাকে করতে দিয়েছে স্বাভাবিকভাবে। এটা তারাও তার গুণের কদর করে, হয়তো তার ব্যক্তিত্বের একটু খাতির করেই, সমীহ করেই করতে দিয়েছে। একথা আমি পারাবো না, সময়ও নেই। প্রথমত আমি খালি বলেই স্মৃতি করবো। তাছাড়া এটা বলতে গেলে এতই তিক্ত এবং দুর্ভাগ্যজনক প্রসঙ্গে চলে যেতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের তো স্বাধীনতার ৭৪ বছর, আমরা উত্তরোত্তর যেন দেখতে পাচ্ছি যে আমাদের আজকের বিশ্ববিদ্যালয়ে, আজকের শিক্ষা ব্যবস্থার যারা উচ্চ পদে আছেন, যেটুকু ক্ষমতা শিক্ষাবিদদের হাতে এখনো আছে, সেটুকু তারাই সেটা কি উপভোগ করে। তারা কিন্তু সেই ক্ষমতার কোনো শুভ প্রয়োগ করতে তারা ব্যস্ত নয়। তারা বরঞ্চ আমাদের দেশের যে বৃহত্তর যে কর্মকর্তা, ক্ষমতাসীন গোষ্ঠী, নেতা, প্রশাসক, রাজনীতিক, তাদের কাছে তাদের নিজেদের এবং যে প্রতিষ্ঠানগুলির তারা শীর্ষে আছেন সেগুলি সমর্পিত করতে পারলে যারা খুশি হন, সেটাই যেন তাদের উদ্দেশ্য। মানে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, একাডেমিক ইন্ডিপেন্ডেন্স, এটা আমি জানি না, সে সময় তো আমি জীবিত ছিলাম না, আমরা কেউই জীবিত ছিলাম না, কিন্তু কিছু কিছু কাহিনী পড়ে মনে হয় হয়তো সেটা আজকে আমরা মানে একটা গোলাপি চক্কা দিয়ে দেখি বলেই মনে হয়
যে হয়তো বৃহত্তর প্রেক্ষিতে যাই হোক, প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষক, গবেষক এবং সেই প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের ভেতরে অন্তত তারা যতটা স্বাধীনতা উপভোগ করতেন, যতটা নিজেদের মতো করে তারা প্রতিষ্ঠান চালাতে পারতেন, নিজের মতো করে কাজ করতে পারতেন, মত প্রকাশ করতে পারতেন, সেই অবকাশ হয়তো আজকে দুর্ভাগ্যজনকভাবে স্বাধীন ভারতে যেন কমে যাচ্ছে দিনকে দিন। এবং এটা কমে যাচ্ছে বাইরের থেকে যাই চাপ আসুক, ওদের ওপর আমরা শিক্ষক সমাজ এতে সায় দিচ্ছি। এ প্রসঙ্গ আর বাড়াবো না, কোনো প্রসঙ্গই বাড়াবো না। আপনাদের নমস্কার জানিয়ে বিশেষ করে ধন্যবাদ অতপ চৌধুরী। এবারে আমি অধ্যাপিকা পুরবী মুখার্জিকে বলবো, ওই স্যার আশুতোষের গণিত বা অন্যান্য যে প্রসঙ্গই তিনি মনে যে তার বলতে ভালো লাগবে, তিনি যদি আমাদের কিছুটা শোনান। শ্রদ্ধেয় আশুতোষ কাকু, অধ্যাপক সুকান্ত চৌধুরী, শ্রদ্ধেয় আশিস বাবু এবং আমার বহুদিনের পুরনো বন্ধু প্রফেসর অশোক ঠাকুর, সবকে আমার অভিবাদন জানিয়ে আজকে দিনটা বড় সুন্দর দিন। আশুতোষ মুখার্জিরই জন্মদিন নয়, ভারতবর্ষের আর এক দিকপাল বৈজ্ঞানিক অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহানবিশের জন্মদিন। সেই কারণে আজকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স খুবই যাই হোক, ঠাকুর স্যার আশুতোষের গণিত বিষয়ে বলতে বলেছেন। আমি খুব অ্যানালিটিক্যাল অঙ্কে করবো না, কারণ সেটা মোটেই সর্বজনগ্রাহী হবে না, কারণ অনেক এমনি শ্রোতাও শুনছেন বলে আমার ধারণা। আমি একটু গল্পের মধ্যেই বলবো। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমার বহুদিন ধরে স্যার আশুতোষকে আন্তর্জাতিক পটভূমিকা একটু পরিচয় করার হিস্ট্রি স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস বলে একটা বই লিখেছি, যেটা স্প্রিঙ্গার থেকে পাবলিশ হয়েছে, এবং সেখানে আমি একটা পুরো চ্যাপ্টার স্যার আশুতোষের উপর ডিভোট করি। এবং সেখানে আমি দেখিয়েছি যে উনি কি সাংঘাতিক মানে সংকরেই সূচনা ছিলেন। টাকা পেয়েছি যখনই উনি ভারতীয় উদ্ধারের জন্য পলিসি ঠিক করে, তখন ব্রিটিশ তাকে জানাবে। যেটা পার্থবাবু বলে গেলেন যে 1914 সালে হয়নি ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি 1916 সালে শুরু হলো। তার প্রধান কারণ হচ্ছে স্যার সিভি রমন রেজিগনেশন দিয়েছিলেন, সে রেজিগনেশন আটকে দিয়েছিল, করেনি। ডিএম বোস জার্মানিতে আটকে গেছিলেন, এই কারণে ডিএম বোসের করাচ্ছিল। কিন্তু সিভি রমনকে ছাড়ার ব্যাপারে ব্রিটিশরা যথেষ্ট ঝামেলা করেছিল। সেখানে যাই হোক, স্যার আশুতোষের অসম্ভব অদম্য সাহস, মনের একাগ্রতার কাছে ব্রিটিশদের ফাইনালি প্রত্যেক ক্ষেত্রেই উনি সাংঘাতিক কর্মতৎপরতা এগুলো দেখিয়ে গেছেন। তো স্যার আশুতোষের গণিতের মধ্যে চিরকালই একটা আলাদা ভালোবাসা ছিল, এবং সেটা একেবারে ছোটবেলার থেকেই তার প্রমাণ। স্কুলেই ওকে সবাই জানতো তুমি অসম্ভব মেধাবী। এবং আরো ছোটবেলায় একটা দুটো ছোট ছোট ঘটনা আছে, যেমন একবার দুষ্টুমি করেছিলেন, ওনার বাবা ওনাকে ঘরে বন্ধ করে রেখেছিল বেশ খানিকক্ষণ। যখন ঘরটা খোলাম তখন দেখা গেল উনি একটা কাঠ কয়লা দিয়ে সারা দেওয়ালে জিওমেট্রির অঙ্ক কষে রেখেছেন। মানে এইরকম ছিল ওনার গণিতের ওপর টান। উনি পরীক্ষায় যা করেছেন আশিসবাবু সেগুলো বলেছেন, আমি আর রিপিট করব না। শুধু এইটা বলে রাখি যে গণিতে প্রথম করে উনি ঈশান চন্দ্র পুরস্কার সে বছরে যা যা প্রাইজ ছিল সবই পেয়েছিলেন। এবং ওনার এই চমকপ্রদ একাডেমিক কেরিয়ার ছিল, যেখানে যা পরীক্ষা দিয়েছেন সবেতেই উনি প্রথম হয়েছে ইত্যাদি। কিন্তু ওনারই গণিতে বা
ভৌত বিজ্ঞানের দিকে আকর্ষণের পেছনে, সেটাও আশিস বাবু এবং পার্থবাবু দুজনেই বলেছেন, কালটিভেশনাল সায়েন্সের মহেন্দ্রলাল সরকার, ফাদার লক্ষ্মণকে অত্যন্ত উদ্বুদ্ধ করেছিল, এবং এইসব কারণেই তিনি অসম্ভব ঝুঁকি নিয়ে এই গণিতের রিসার্চের কাজে এগিয়ে গিয়েছিলেন। কারণ তখন উনি একজন পথিকৃৎ গণিতজ্ঞ, কারণ তখন ভারতবর্ষে গণিত গবেষণার কোনো ব্যাপারই ছিল না, কি ব্যাপার জিনিসটাই কি লোকে জানতো না, তাকে কেউ গাইড করার লোক ছিল না। তিনি দুঃসাহস ঝুঁকিয়ে পথে পাড়ি দিয়েছিলেন, এবং 1880 থেকে 1892 এই 12 বছরে স্যার আশুতোষ মুখার্জি একদিকে বিশ্ববিদ্যালয়ের BA MA এইসব পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে, অন্যদিকে আবার দেশি বিদেশি জার্নালে আধুনিক পাশ্চাত্য গণিতের নানা বিষয়ে অত্যন্ত উচ্চ মানের মৌলিক গবেষণাপত্র প্রকাশ করছেন। মেসেঞ্জার অফ ম্যাথমেটিক্সে 17 বছর বয়সে যে জিওমেট্রিক পেপারটা পাবলিশ হয়েছিল, সেটা আশিস বাবু আগেই বলেছেন। এই গবেষণাপত্রে প্রথম গ্রহের 25তম প্রতিজ্ঞাটির একটি পরিচ্ছন্ন ও মার্জিত নতুন ধরনের প্রমাণে সক্ষম হন। এখানে কলেজে শ্রেণীতে পড়াশোনা করার সাথে বিভিন্ন গণিতজ্ঞের কাজে মুগ্ধ হয়েছিলেন। লেজেন্ডার মঙ্গে নানা গণিতবিদ তাকে খুব প্রভাবিত করেছিল, শুধু তাদের প্রভাবই জ্যামিতির উপরে গবেষণা করবার সিদ্ধান্ত নেন। ছাত্র থাকার সময় তিনি তার দ্বিতীয় গবেষণাপত্রটি এক্সটেনশন অফ দ্য থিওরেম অফ, সেটাও ম্যাথমেটিক্স প্রকাশিত হয়েছিল। এই প্রতিটি তিনি স্যালমনের বিবৃত উপাদ্যটি আরো বিস্তৃত করেন। আরেকজন বিখ্যাত গণিতজ্ঞ, সেও ফ্রেঞ্চ, যে লাগরাঞ্জ, স্যার আশুতোষ ছিল। লাগরাঞ্জের পিতা তরুণ আশুতোষকে করেছিল, সম্ভবত সেই প্রভাবে উপবৃত্তীয় অপেক্ষকের উপর গবেষণা সিদ্ধান্ত নেন। MA ক্লাসে ছাত্র থাকাকালীন আশুতোষ মুখার্জি গণিতের তার তৃতীয় গবেষণাপত্র, যেটা নাকি কোয়ার্টারলি জার্নাল অফ পিওর এন্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স প্রকাশ হয়েছিল, এইটা পাঠ করেন। স্পষ্টত এই লাগরাঞ্জে লিখিত দুটি গবেষণা গ্রন্থ, থিওরি দ্য ফাংশন অ্যানালিটিকাস অ্যান্ড লেকন সুর ক্যালকুলাস দ্য ফাংশন, এই বই দুটো লেজেন্ডারের গবেষণার উপর ভিত্তি করেই আশুতোষ মুখার্জি উপবৃত্তীয় অপেক্ষকের কাজে কাজ করেন। তার এই গবেষণা সত্যিই অসামান্য। এই গবেষণাপত্রে আশুতোষ মুখার্জি উপবৃত্তীয় অপেক্ষকের তত্ত্বে একটি বিশেষ ধরনের সংযুক্তি সংক্রান্ত উপপাদ্য উপবৃত্তের ধর্মাবলী ব্যবহার করে একটি প্রক্রিয়ায় প্রতিপাদন করেন। আশুতোষ মুখার্জি তৃতীয় গবেষণাপত্রটি পাঠ করার পরে খ্যাতনামা ব্রিটিশ গণিতজ্ঞ আর্থার কেলি মন্তব্য করেন যে গবেষণাপত্রটিতে একটি কাল্পনিক বিন্দুর সাহায্য নিয়ে একটি বাস্তব ফলাফল নির্ণয় করা হয়েছে। এই কারণ গবেষণাটি সত্যিই অসাধারণ। জার্মান গণিতজ্ঞ আলফ্রেড এনেফ তার ইলিপ্টিসের ফাংশনিতে এই গবেষণাটির ব্যাপার দিচ্ছেন। পরে আশুতোষ মুখার্জি প্রবৃত্তি মনে করে আরো দুটি গবেষণাপত্র লেখেন। এই গবেষণাপত্র দুটি হলো সাম অ্যাপ্লিকেশন অফ ইলিপ্টিক ফাংশনস টু প্রবলেমস অফ মিন ভ্যালুস ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস। এই দুটি পেপারই জার্নাল অফ দি এশিয়ান সোসাইটিতে 1889 সালে প্রকাশিত হয়। ইতালীয় গণিতবিদ জি মাইনার্দি সমনাববৃত্ত তন্ত্রের তির্যক প্রক্ষেপপথের অন্তর্কল সমীকরণ সাফল্যের সঙ্গে নির্ণয়ে গণিত জগতে সুপরিচিতি লাভ করেছিলেন। আশুতোষ মুখার্জি এই সংক্রান্ত সমস্যায় আগ্রহান্বিত হয়ে পড়েন। তিনি কৌতূহলোদ্দীপক ব্যুৎপত্তি নির্ধারণ করেন এবং গুরুত্বপূর্ণ ব্যাখ্যান দেন। মাইনার্দির দ্বারা নির্ধারিত সমাধানগুলি অত্যন্ত জটিল এবং দুর্বোধ্য ছিল। ওই সমাধানগুলি থেকে
বক্ররেখা অঙ্কন করা অসম্ভব ছিল। আশুতোষ মুখার্জি একটি সরল পদ্ধতিতে প্রমাণ করে দেখান দুটি অত্যন্ত সহসমীকরণ দিয়ে প্রতিস্থাপন করা যায়। তারপরে সেগুলি ব্যবহার করে মনোযোগ আকর্ষণকারী তাৎপর্য ব্যাখ্যা করা যায়। এ ফরসাইথ অন্তর্কল সরণের তার প্রণীত অতি উচ্চমানের গবেষণা গ্রন্থের সমসাময়িক সংস্করণে স্যার আশুতোষ মুখার্জি দ্বারা প্রতিষ্ঠিত ওই সুমার্জিত সমীকরণগুলি অঙ্গীভূত করেন। উপরিউক্ত গাণিতিক সমস্যাটি একটি বিশেষ ধরনের প্রক্ষেপপথের জন্য সাফল্যের এক সরল ও সুন্দরভাবে সমাধান করে তরুণ আশুতোষ মুখার্জি খুবই উৎসাহিত বোধ করেন। ওই বিশেষ আগ্রহে আরো গবেষণা করে তিনি সাধারণ প্রেক্ষণপথের জন্য আরেকটি গবেষণাপত্র প্রকাশ করেন। এই দ্বিতীয় গবেষণাপত্রটিতে আশুতোষ মুখার্জির গাণিতিক সামান্যীকরণ এবং সুন্দর ও মার্জিতভাবে সেটি প্রকাশ করবার ক্ষমতা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এই গবেষণাপত্র দুটি আলোচনার সময় আশুতোষ মুখার্জি স্পষ্টভাবে বলেন যে অন্তর্কল সমীকরণের প্রস্তাবিত ব্যাখ্যান প্রাসঙ্গিক কিনা সেটা তাকে পরীক্ষা করে দেখতে হয়েছে। এই ব্যাপারে তিনি লেখেন, আমি কোট করছি ওই পেপারটার থেকে, firstly the interpretation must give a property of the curve whose differential equation we are interpreting. In fact, it must be a geometrical quantity which vanishes at every point of every curve of the system. Secondly, the geometrical quantity must be adequately represented in the differential equation to be interpreted. এই আলোচনার বিষয়ে স্যার আশুতোষ মুখার্জি বেশ কয়েকটি রিসার্চ পেপার পাবলিশ করেন। আর একজন ফরাসি গণিতজ্ঞ মঙ্গের দ্বারা অনুপ্রাণিত হয়ে আশুতোষ মুখার্জি জ্যামিতি ও কলনবিদ্যা সংযোজন করে গাণিতিক গবেষণার সূচনা করেন। এটা কিন্তু মানে সেই সময় শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতেই খুব একটা আলোড়ন সৃষ্টি করেছিল। এটা বেশ নতুন ধরনের একটা কাজ। এইভাবে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেন। সকল প্রকার কণিকের জন্য সাধারণ অন্তর্কল সমীকরণের বিষয়ে মঙ্গে যে নিয়ম নির্ধারণ করেছিলেন আশুতোষ মুখার্জি সেটি আরো উন্নত করেন। এক্স ও ওয়াই দ্বারা গঠিত একটি দ্বিমাত্রিক অন্তর্কল সমীকরণ সাধারণভাবে একটি কণিককে প্রকাশ করে। মঙ্গে গবেষণা করে একটি 5 মাত্রার এবং 9 ঘাতের অন্তর্কল সমীকরণ উপস্থাপন করেন। যদিও সেটি একটি সাধারণ সমীকরণ হিসেবে প্রকাশ পেল, কিন্তু সেই সমীকরণটি থেকে কোনো রকম জ্যামিতিক ব্যাখ্যান অত্যন্ত জটিল একটি সমস্যা হয়ে দাঁড়ালো। এটাই বিশেষভাবে উল্লেখযোগ্য যে কোনো গবেষক উপদেষ্টা না থাকা সত্ত্বেও শুধুমাত্র নিজের অনন্য সাধারণ বুদ্ধিমত্তা ও মননগত প্রতিভার সাহায্যে সমস্ত কণিকের ক্ষেত্রে মঙ্গের অন্তর্কল সমীকরণের জ্যামিতিক ব্যাখ্যান দিতে আশুতোষ মুখার্জি সমর্থ হন। তার প্রদত্ত জ্যামিতিক ব্যাখ্যায় তিনি মন্তব্য করেন, the radius of curvature of the aberrancy curve vanished at every point of every. Edwards তার রচিত ডিফারেনশিয়াল ক্যালকুলাস বইটিতে আশুতোষ মুখার্জির এই জ্যামিতিক ব্যাখ্যানের বিষয়ে বিশদভাবে আলোচনা করেছেন। আশুতোষ প্রকাশিত গবেষণাপত্রগুলি আন্তর্জাতিক তজ্ঞদের মধ্যে যথেষ্ট আগ্রহের সঞ্চার করেছিল। 1887 সালের 14 সেপ্টেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রখ্যাত গণিতবিদ অধ্যাপক এলি এক পত্রের মাধ্যমে স্যার আশুতোষ মুখার্জি যে জন্য জে সিলভেস্টারের মঙ্গিয়ান সংক্রান্ত ব্যাপারে সমালোচনা করেছিলেন সেটা এক প্রকার সমর্থন করেন এবং লেখেন, ইট ইজ অফ কোর্স অল পারফেক্টলি রাইট। ইংল্যান্ডের আর এক স্বনামধন্য গণিতজ্ঞ কর্নেল কানিংহাম মন্তব্য করেন, প্রফেসর আশুতোষ মুখোপাধ্যায় has proposed a really excellent mode of geometrical interpretation of differential equations in drill. আশুতোষ মুখার্জি ব্রিটেনের গণিত চর্চা এবং গণিতজ্ঞদের সম্বন্ধে প্রচুর খবর রাখতেন। ব্রিটিশ উদ্ভিদ করেছিলেন এবং
এবং তিনি সেটা চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে মনে রেখেছিলেন। কিন্তু ফরাসি গণিতজ্ঞদের কাজ, বিশেষ করে তাদের জ্যামিতি সংক্রান্ত গবেষণা, আশুতোষ মুখার্জিকে খুবই প্রভাবান্বিত করেছিল। সেটা ওনার খুব প্রিয় বিষয়। এসডি পয়েসো ফরাসি দেশের একজন বিখ্যাত, তিনি তাত্ত্বিক বলতার ক্ষেত্রে প্রয়োজনীয় অবদান রেখে গেছেন। ফলে পদ্ধতিতে অন্তঃকলনের বিকল্প আকার লেখা ছিলেন, তাই তিনি স্বচ্ছন্দে পয়েসোর লেখা দুটি গাণিতিক গ্রন্থ ভালো করে খুব মনোযোগ সহকারে বিস্তৃতভাবে পড়েছিলেন। স্পষ্টতই এইসব গ্রন্থের প্রভাবে তিনি পয়েসোর গবেষণা খুব গভীরভাবে হৃদয়ঙ্গম করেন এবং জ্যামিতিতে বিশ্লেষণযোগ্য ও সংশ্লেষিত পদ্ধতির প্রতি আকৃষ্ট হন। এসটি পয়েসোর দ্বারা লিখিত গবেষণা গ্রন্থ মেমোরি সুর ইন্টিগ্রালেস ডেফিনিস কে পয়েসো যেভাবে প্রথম তার দ্বারা আবিষ্কৃত পয়েসো সমাকলের মান নির্ণয় করেন, আশুতোষ মুখার্জি কিন্তু সম্পূর্ণ অন্য এক বিকল্প পদ্ধতিতে তা মূল্যায়ন করেন। উনি কার্যত রূপান্তরের একটি সূত্র আবিষ্কার করেন। রূপান্তর মানে ট্রান্সফরমেশন, ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন। এই পদ্ধতির সুবিধা হলো কিভাবে অনির্দিষ্ট সমাকলের মূল্যায়ন করা যায় তাও এখানে দেখানো আছে। এই প্রণালীর মান নির্ণয় করবার সময় স্যার আশুতোষ মুখার্জি পাইয়ের একটি প্রতীকী মান পেয়ে যান। তার জ্যামিতি সম্বন্ধে সর্বজনবিদিত আসক্তির জন্য এই গবেষণা পদ্ধতিতে তিনি কলম্বিয়ার জ্যামিতিক ব্যাখ্যান দেবার চেষ্টা করেন। বিষয় হল যে তার প্রকাশিত অন পয়েসো ইন্টিগ্রাল, সেটি সোসাইটিতে 1888 সালে বেরিয়েছিল, এটি একটি অসাধারণ অবদান। সাধারণভাবে স্যার আশুতোষ মুখার্জি সম্বন্ধে লোকেদের ধারণা ছিল যে তিনি জ্যামিতি ও কলনবিদ্যা নিয়ে আবিষ্ট ছিলেন, কিন্তু প্রবাহ বলবিদ্যার বিষয় নিয়ে প্রকাশিত তার দুটি খুবই মৌলিক গবেষণাপত্র আছে। সে দুটি আসলে ভারতবর্ষে বোধহয় ফ্লুইড মেকানিক্সের প্রথম প্রকাশিত দুটি পত্র, এবং এখানে পদার্থ বিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণ সাধ্য ঘটনা আশুতোষ মুখার্জির বিশেষ আগ্রহ থাকায় তিনি জার্মান গণিতবিদ আর.এফ. ক্লেবসের গবেষণার বিষয়ে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিলেন। ক্লেবস বক্ররেখা এবং তলের সাধারণ তত্ত্বের ওপর জ্যামিতিতে তাদের ব্যবহারের ওপর বৃত্তীয় অপেক্ষকের অবিচল তত্ত্ব সম্বন্ধে গুরুত্ব গবেষণা করেন। তিনি নিজে সেসব তত্ত্ব বিশদভাবে বর্ণনা করেছিলেন এবং সেগুলিকে ধীরে ধীরে পদার্থবিজ্ঞান বিষয়ক সমস্যায় প্রয়োগও করেছিলেন। তার এই ধরনের অনুশীলন স্যার আশুতোষকে খুবই মুগ্ধ করেছিল, আর সেই কারণেই আশুতোষ মুখার্জি জলগতিবিদ্যায় অর্থাৎ হাইড্রোডাইনামিক্সে গবেষণা করবার প্রতি আসক্ত হন। প্রেসিডেন্সি কলেজে ছাত্র থাকাকালীন আশুতোষ মুখার্জি এইচ ল্যাম্বের রচিত প্রবাহ গতিবিদ্যার সুবিখ্যাত গ্রন্থ A Treatise on the Mathematical Theory of Motions of Fluids খুব মনোযোগ সহকারে পড়েছিলেন। কাজেই তিনি যখন On Cleb's Transformations of the Hydrokinetic Equations এই গবেষণাপত্রটি রচনা করেন, তখন তিনি জলগতিবিদ্যার সমীকরণ সমূহ নিম্নলিখিত তিনটি পরিস্থিতির জন্য লেখেন। সেগুলো হচ্ছে ঘূর্ণন মুক্ত গতি অর্থাৎ ইরোটেশনাল মোশন, নিয়ত ঘূর্ণন যুক্ত গতি বা কনস্ট্যান্টলি মোশন, এবং সাধারণ ঘূর্ণনযুক্ত গতি অর্থাৎ জেনারেশনাল মোশন। কাজেই এতে বোঝা যাচ্ছে যে স্যার আশুতোষ মুখার্জি শুধু যে তথাকথিত তাত্ত্বিক গণিতেই আকৃষ্ট ছিলেন তার নয়, উনি খনিজ গণিতের ব্যাপারেও খুব আগ্রহ দেখাতেন এবং এর থেকেই তার ওই ভৌত বিজ্ঞানের প্রতি আকর্ষণ বোঝা যায়। প্রবাহ গতিবিদ্যার ক্ষেত্রে স্যার আশুতোষ মুখার্জি ছিলেন পথিকৃৎ একজন গণিতজ্ঞ এবং এই জাতীয় গবেষণায় তিনি ছিলেন নতুন পথের প্রবর্তক। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বি.বি. দত্ত, এস.কে. ব্যানার্জি, এন.এন. সেন প্রমুখ ফলিত গণিতের ছাত্ররা আশুতোষ মুখার্জির পদাঙ্ক অনুসরণ করে এই বিষয়ে অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ গবেষণা করেন। সে যুগে তরুণ গবেষক ছাত্রদের উপর আশুতোষ মুখার্জির প্রবল প্রভাব পড়েছিল। এছাড়া জ্যামিতিতে পথিকৃৎ গবেষণাকারী হিসেবে স্যার আশুতোষ মুখার্জির ভূমিকা প্রজ্জ্বল।
তার দ্বারা প্রভাবিত হয়ে বিংশ শতাব্দীতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শুদ্ধ গণিত বিভাগের ডক্টর শ্যামাদাস মুখোপাধ্যায়, ডক্টর হরিদাস বাগচি, ডক্টর আর.এন. সেন এবং ডক্টর আর.সি. বোস প্রমুখ জ্যামিতির বিভিন্ন শাখায় আন্তর্জাতিক মানের গবেষণা করেন। আশুতোষ মুখার্জির অন্যসাধারণ বোধ শক্তি ছিল। তিনি সে যুগে উচ্চতর গণিতে আন্তর্জাতিক স্তরে কি ধরনের গবেষণা হচ্ছে তা বুঝতে পারতেন। জ্যামিতির দৃঢ় দখল এবং বিশ্লেষণবিদ্যা ও কলনবিদ্যা পরিচ্ছন্ন অনুধাবন শক্তি সমসাময়িক গণিতের বিষয়ে তাকে সুবিস্তৃত বোঝার ক্ষমতা দিয়েছিল। তিনি অ্যান এলিমেন্টারি ট্রিটিজ অন দি জিওমেট্রি অফ কনিক্স নামে একটি পাঠ্যপুস্তক রচনা করেছিলেন, কোম্পানি থেকে বেরিয়েছিল। কালে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে সে বইটি আবার নতুন করে পাবলিশ হয়েছে, মানে বইটা এতই ভালো যে সেটা পাবলিশ হয়েছে। আচ্ছা, আশুতোষ মুখার্জির কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার নিয়োগের পরে তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলেন, কারণ একে হাইকোর্টের কাজ, তারপরে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু তা সত্ত্বেও তিনি সমসাময়িক গণিতে এবং ভৌতবিজ্ঞানে কি রিসার্চ হতো সে সম্বন্ধে পুরোপুরি খবর রাখতেন এবং তিনি সবসময় চেষ্টা করতেন যে নতুন যে বিভাগগুলি তিনি তৈরি করেছিলেন গণিতে বা পদার্থবিজ্ঞানে, সেখানে পঠন পাঠন যেন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলির সমকক্ষ হয় সে বিষয়ে তার খুব তীব্র দৃষ্টি ছিল। যেমন তিনি ডক্টর শ্যামাদাস মুখোপাধ্যায় রিটায়ার করার পরে তাকে ইউরোপে পাঠিয়েছিলেন, ইউরোপের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে কিভাবে শুদ্ধ গণিত বা পিওর ম্যাথমেটিক্স পড়ানো হয় সেইগুলো দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য শ্যামাদাস বাবু সেটা করে এনেছিলেন। সেইভাবে তিনি ইয়াংকেও বলেছিলেন ইউরোপের সিলেবাস গুলো দেখে সেই মডেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তৈরি করতে। এইসব থেকেই বোঝা যায় যে স্যার আশুতোষ মুখার্জি কতটা সাবধানী ছিলেন যাতে তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কোনোভাবেই বিশ্বমানের ইয়ে থেকে পিছিয়ে না পড়ে, আন্তর্জাতিক ইয়ে থেকে পিছিয়ে না পড়ে। আরেকটা ব্যাপার তার স্মরণীয় অবদান, সেটা হলো ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করা। দেশে সুষ্ঠু গবেষণার পরিবেশ গড়ে তোলবার প্রয়োজনে আধুনিক গবেষণা সংক্রান্ত বই জার্নালের গ্রন্থাগার, আন্তর্জাতিক স্তরে যে গবেষণা হচ্ছে সেই সব খবর সে সময়ে একমাত্র গ্রন্থাগারের মাধ্যমেই পেত। অসীম দূরদর্শিতা সম্পন্ন স্যার আশুতোষ গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গবেষণাকারী ছাত্রছাত্রীদের এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে 1900 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজে ফলিত গণিত বিভাগের একটি কক্ষে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি এই সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1924 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন এবং খুব দায়িত্ব নিয়ে সোসাইটির কাজকর্ম পরিচালনা করতেন। সেখানে প্রয়োজনীয় বিশ্বখ্যাত জার্নাল, বই প্রভৃতি নিয়ে আসবার ব্যবস্থা করা ছাড়াও 1908 সাল থেকে এই সোসাইটির বুলেটিন অব দি ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি নামক নিজস্ব জার্নাল প্রকাশ করা শুরু হয়। এর মূল সোসাইটি সমেত স্যার আশুতোষ এলাই উৎসাহ ছিল যে তার জীবদ্দশায় 83টি মিটিং হওয়ায় এবং প্রত্যেকটিতে তার চরম ব্যস্ত উপস্থিত। এটি সত্যি একটি অসাধারণ ঘটনা। এই সোসাইটিতে তিনি নতুন গবেষণাকারী ছাত্র সবসময় সাহায্য করতেন এবং সাহায্য করতেন যাতে তারা তাদের গবেষণার ব্যাপারে এখানে আলোচনা করেন। এবং এই সোসাইটির রেকর্ড নথিপত্র থেকে দেখা যায় যে 1909 সালে অনুষ্ঠিত প্রথম মিটিং এ অধ্যাপক কালিস, অধ্যাপক গণেশ প্রসাদ, অধ্যাপক শ্যামাদাস মুখোপাধ্যায়, অধ্যাপক পি.এল. গাঙ্গুলি তাদের গবেষণা সংক্রান্ত গবেষণাপত্র পাঠ করেছেন। এবং এই ট্র্যাডিশনটা চলেই গেছিল। 1915 সালে মেঘনাথ শাহ, এস.কে. ব্যানার্জি, 1916 সালে সত্যেন্দ্রনাথ বসু, বি.এন. মল্লিক, এন.আর. সেন, এরা সব সেখানে তাদের
তখনকার গবেষণাপত্রের পাঠ এবং আলোচনা করতেন। স্যার আশুতোষ মুখার্জির এই দূরদর্শিতা সত্যি অভাবনীয়। বিংশ শতাব্দীর প্রথম কালে তিনি গণিত শাস্ত্রের একাডেমির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। দেশের গণিত গবেষণার যথার্থ পথপ্রদর্শক হিসেবে ভারতের ভবিষ্যৎ প্রজন্মের গণিত গবেষকদের উপযোগী পরিবেশ গঠন করবার জন্য তিনি চেষ্টা করেন। ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গবেষকদের জন্য তার প্রদত্ত অন্যতম উপহার হলো এই ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি। স্যার আশুতোষ একজন শীর্ষস্থানীয় গণিত শাস্ত্রের গবেষক এবং অতুলনীয় প্রতিষ্ঠান নির্মাতা ছাড়াও খুব ভালো গণিতের শিক্ষক ছিলেন। এ ব্যাপারে আশিস বাবু বলেছেন তিনি কাল্টিভেশন অফ সায়েন্সে 30টি লেকচার দেন এবং সেই 30টি লেকচারে তিনি শুদ্ধ গণিত, গাণিতিক পদার্থবিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেন। তার প্রদত্ত লেকচার ও আলোচনা খুবই উচ্চমানের ছিল এবং ছাত্ররা যথেষ্ট উপভোগ করতেন এবং উপকৃত হতেন। শুদ্ধ গণিতে আশুতোষ মুখার্জি বুলের উপপাদ্য, রৈখিক রূপান্তর সংক্রান্ত বুলের উপপাদ্য সমূহ, স্পর্শ ভবন রেখা সমূহ ইত্যাদি, মানে তখনকার দিনে যা যা প্রাসঙ্গিক বিষয় সেগুলি উনি আলোচনা করতেন এবং পড়াতেন। পিতৃবিয়োগ জনিত কারণে এবং পুরো সংস্কৃত বহনের জন্য আর্থিক সংগতির প্রয়োজনে আশুতোষ মুখার্জিকে গণিতের ক্ষেত্র ছেড়ে আইনের পথ বেছে নিতে। এটা খুবই দুঃখের, কারণ 1924 সালে মাত্র 60 বছর বয়সে অসামান্য শিক্ষাবিদের মৃত্যুর পরে ভারতবর্ষ অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক স্যার সিভি রমন দুঃখ করে বলেন যে বাংলাদেশ হয়তো একজন বিশিষ্ট বিচারক এবং একজন মহান উপাচার্য পেয়েছিলেন ঠিকই, কিন্তু পরিবর্তে একজন অসামান্য গণিতজ্ঞকে হারিয়েছিলেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ মননশীল প্রতিভাধর কবিগুরু রবীন্দ্রনাথ স্যার আশুতোষের মৃত্যুতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে লেখেন, he had the courage to dream because he had the power to fight and the confidence to win. His will itself was the path to the goal. গণিতে স্যার আশুতোষ মুখার্জির অবদান সম্বন্ধে বিখ্যাত গণিতজ্ঞ অধ্যাপক গণেশ প্রসাদ মন্তব্য করেন, quote, after Bhaskara, he was the first Indian to enter into the field of mathematical research as distinguished from astronomical research, and much which was truly original. আজকে সময় সীমিত, কাজে এই বলি আমি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করি। ধন্যবাদ অধ্যাপক পূরবী মুখার্জি। আমি ভাষণের জন্য আমাদের শ্রদ্ধেয় জাস্টিস চিত্ততোষ মুখার্জিকে অনুরোধ করার আগে জাস্ট দুটো কমেন্ট করব। একটা হচ্ছে যে আজকের আলোচনাতে বিজ্ঞান চর্চাতে যেটা আশিসবাবু শুরু করেছিলেন বলতে, যে শিক্ষা প্রদানের ক্ষেত্রে হাতে কলমে শিক্ষার একটা বিশেষ ভূমিকা। আমি আজকে এইটা একটু উল্লেখ করতে চাই যে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় বা সামগ্রিকভাবেই শিক্ষা ব্যবস্থায় একটা গভীর সংকট এসছে, যেখানে এই অতিমারির জন্য ধরে নেওয়া হচ্ছে যে হাতে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিজ্ঞানের সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করা যেতে পারে। এই যে ভয়াবহতা, এটা আগামী দিনের প্রজন্মকে পঙ্গু করে দিতে পারে শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেখলে। এইটা কিন্তু একটা অসাধারণ জায়গায় আমাদের দাঁড় করিয়েছে। আনফরচুনেটলি এটা খালি এই অতিমারির পিরিয়ডেই নয়, যে প্রথাটা স্যার আশুতোষ শুরু করেছিলেন, বিশেষ করে পার্থদা যেটা বললেন বা অধ্যাপক লাহিড়ী বা অধ্যাপক মুখার্জি যেটা বারবার উল্লেখ করলেন, যে তার জীবনে উনি কিন্তু বারবার এই এক্সপেরিমেন্টাল করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এবং তিনি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ করেছিলেন। তারা দুজনেই কিন্তু এক্সপেরিমেন্টাল। কিন্তু যে কোনো কারণেই হোক, আমাদের দেশে পরবর্তী প্রজন্মের অনেকটা একটা অনীহা দেখা গেছে এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লব জ্ঞানের প্রতি
মানে নিজেদের প্রস্তুত করা। যদিও মহেন্দ্রলাল সরকার বলুন বা অন্য যাদের কথাই বলবেন, আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা কিন্তু এই দিকটাই প্রাধান্য দিয়েছিলেন। তাই আমি আজকের আলোচনার মধ্যে ওই ক্ষুদ্র নিবেদন রাখবো যে এইভাবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটাকে লঘুত্ব দেওয়াটা বোধহয় আগামী দিনের আমাদের পক্ষে একটা ভয়ানক পরিণাম এনে দিতে পারে। এছাড়া যেটা একদম প্রথমেই স্নেহাশিস বলেছেন যে আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের থেকে চাইবো যে বারবার এরকম ধরনের আলোচনা হোক, যাতে আমরা পৌঁছে যেতে পারি সৃষ্টি, সংস্কৃতি, কৃষ্টি এগুলো, তার সাথে বিজ্ঞান চর্চা থাকুক, বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতা যাতে বাড়তে পারে আমাদের মধ্যে আদান প্রদানের মাধ্যমে, সেটা হোক। এইরকম একটা সংগঠনকে গড়ে তুলবার জন্য আপনাদের সাহায্য আমরা বারবার নেব। আজকে যেমন আপনারা এগিয়ে এসছেন, আগামী দিনে আসবেন। আমি শেষে অনুরোধ করব আমাদের একদম এই সংগঠনের যার প্রেরণায় আমরা চলছি সেই জাস্টিস চিত্ততোষ বাবুকে তার অভিজ্ঞতা দিয়ে বলে আজকের সভার প্রতির ভাষণ দিয়ে তিনি সমাপ্তি আনুন। স্যার, আমি কৃতজ্ঞ যে আমার শ্রদ্ধেয় পিতামহ জন্মদিনে বোধ করি 157 বছর হলো, সেই দিনে তাকে আমরা স্মরণ করছি এবং যারা বিশিষ্ট জনেরা এসেছেন, গুণীজনেরা এসেছেন, তার বিভিন্ন দিক, বিশেষ করে তার বিজ্ঞানে তার স্থান এবং সেই জন্য কি করেছেন বিশদভাবে বলা হলো। আমার এইটুকু বলার আছে যে তিনি কথা শ্রী আশিস লাহিড়ী বলেছেন, তিনি আইনের প্রাঙ্গণে কেন এলেন বিজ্ঞানের ক্ষেত্র ছেড়ে। এই ক্ষেত্রে তিনি অনেক পরে বোধ করি 1919 সালে বলেছিলেন যে আমি এসেছিলাম বিজ্ঞানে ড্রিফটেড টু ল, কারণ আমি বিজ্ঞানের গবেষণা করবার সুযোগ পাইনি। একটি কারণ তো আপনারা শুনেছেন শ্রী লাহিড়ীর কাছে, যে অনেক চেষ্টা সত্ত্বেও স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তৎকালীন উপাচার্য কলিকাতা বিশ্ববিদ্যালয়, 4000 টাকা বাৎসরিক মাইনে একটি গবেষকের পদ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় কারণ, সেই সময় যে আমার পিতামহ প্রেসিডেন্সি কলেজে তৎকালীন ডিপিআই বোধ করি স্যার আলফ্রেড ক্রফট, তিনি অফার করেছিলেন এই পদ গ্রহণের জন্য। পিতামহর পক্ষে এই পদ গ্রহণ করা সম্ভব হয়নি এই কারণে যে তিনি চেয়েছিলেন যে তিনি বলেছিলেন যে আমাকে অধ্যাপনা করতে হলে ইউরোপীয় শিক্ষক যারা আছেন তাদের সমান বেতন এবং অন্যান্য সুবিধা দিতে হবে। তৃতীয় কথা বলেছিলেন যে উনি যেন প্রেসিডেন্সি কলেজ থেকে অন্য কোনো কলেজে যেন তাকে বদলি না করা হয়। বিশেষ করে তার সম পর্যায়ের বেতন এবং অন্যান্য ইউরোপিয়ান শিক্ষকদের যেটা উনি চেয়েছিলেন সেটা প্রত্যাখ্যান করায় ডিপিআই উনি ত্যাগ করেন। সে কারণে উনি এসেছিলেন। তৃতীয় কারণ, তার পিতা আকস্মিক মৃত্যু ঘটলে স্বভাবতই প্রয়োজন হয়েছিল তার সংসারের এ বিষয়ে রুজি রোজগার করবার। তবে তিনি সেই কারণেই বলছিলেন তিনি স্যার রাসবিহারী ঘোষের কাছে যান, তার কাছে শিক্ষানো বিষয়ে উকিল হন। আর আরেকটি কথা আমার মনে হয় যে তিনি এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার পরিচালনায় প্রশাসনিক ভাবে এবং অন্যরক্ষে মানুষকে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছিলেন যে আমি যা জীবনে সুযোগ করতে পারিনি, সম্ভব হয়নি, সেই কারণেই আমি বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার ব্যবস্থা করেছি এবং যাতে মানুষ যা আমার পক্ষে পাওয়া সম্ভব হয়নি অন্যের কাছে সেটা সুলভ হয় বা সুযোগটা আসে। আর তৃতীয় কথা, আপনারা স্বভাবতই বিজ্ঞানী যারা, বিশেষ করে আমাদের প্রফেসর সুকান্ত চৌধুরীর কথাকে বাদ দিয়ে, কিন্তু আইনকে কিন্তু হেলাফেলা করার এই কারণে নয়। কারণ স্যার আশুতোষ তার দীর্ঘ আইন জগতে এবং এবং বিচারপতি কলিকাতা হাইকোর্টে তিনি প্রায় 2000 রায় লিখেছিলেন। উনি যে সময়টা বিচারপতি নিযুক্ত হন তার একটা কারণ ছিল যে তিনি চেয়েছিলেন, অনেক সময় মনে করা হয়, যে যাতে বিশ্ববিদ্যালয়ের কাজে নিজেকে আরো গভীরভাবে আরো নিপুণভাবে উনি নিযুক্ত হতে পারেন। দ্বিতীয় কথা উনি ভেবেছিলেন যে যার রায়গুলি, কিন্তু সেই সময় আমাদের আইনগুলি রচিত হয়েছে, সিভিল প্রসিডিওর কোড, লিমিটেশন, বিভিন্ন আইন রচিত হচ্ছে তখন সবে, এবং সেই আইনগুলির ব্যাখ্যা, আইনগুলির প্রয়োগ এবং আইনকে প্রসারিত করা, তাতে তার যে অসামান্য প্রতিভা দেখিয়েছেন আইনে, সেটাও কিন্তু খেলোয়াড় নয় এ বিষয়ে। সেই জন্য আইনেও তিনি আমাদের কলকাতা বিচারালয়ের সব অন্যতম প্রধান বিচারক হিসেবে গণ্য হয় এবং তার রায় এখনো মান্যতা করা হয় এই কারণে। অতএব যা বিজ্ঞানের পক্ষে ক্ষতি হয়েছিল, আইনের পক্ষে আমাদের লাভ হয়েছিল। আমি তো আইনের সঙ্গে সংযুক্ত ছিলাম, যদিও তার তুলনায় কিছুই আমি না। আর তৃতীয় কথা, আপনাদের আলোচনায় যেটা বিশেষ করে পরিস্ফুট হয়নি, সেটা উনি কলা বিভাগ, মানুষ বাংলা ভাষার প্রতিষ্ঠার জন্য যা প্রয়াস, যে কথা তার মর্মর মূর্তিতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারবাংলা বিল্ডিং এর তলায় লেখা আছে, দ্বিমাতৃ স্বরূপ জায়গায় তিনি তার মাতৃভাষার প্রতিষ্ঠার প্রয়াস করেছেন। ফলে প্রাচীন এবং বর্তমান ভাষাগুলির উন্নয়ন, গবেষণা, তার এই বিষয়ে অসামান্য দান। তার পক্ষে আমি কিছু নাম করে বলবো না, কিন্তু তার প্রচেষ্টা ছাড়া এই ভাষাগুলির চর্চা এবং অন্যান্য কলা বিভাগে তার গবেষণায় যা অন্য লোককে মানুষকে সুযোগ করেছে, এই বিষয়ে বিশেষ করে আমি আর বিশদভাবে বলতে চাই না। এটা হয়তো সব জিনিসেরই লাভ ক্ষতির একটা যদি পরিমাপ করা যায়, হয়তো যা বিজ্ঞানের লোকসান সেটা আমাদের হয়তো কলা বিভাগের লাভ হয়েছে বা বিজ্ঞানের প্রশাসনের। আর শেষ কথা বলবো, যে কথা প্রফেসর সুকান্ত চৌধুরী বললেন, যে তার শুধু তার শিক্ষার প্রসার নয়, আজকের পৃথিবীতে আমরা দেখছি যে শিক্ষায় স্বাধীনতা, চিন্তার পরিচালনায় বিশ্ববিদ্যালয় তিনি দৃঢ় বিশ্বাসী ছিলেন। বারে বারে সরকারের সঙ্গে সংঘর্ষ ঘটেছে, কিন্তু সেখানে আজকেও শিক্ষা বিভাগে যারা প্রশাসনিক বিভাগের আছেন তাদের হস্তক্ষেপ এবং মানুষের স্বাধীনভাবে কাজ, চিন্তা এবং গবেষণা শিক্ষণ দেওয়ার বিষয়ে যে খামতি দেখা যাচ্ছে, বলবো যে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে মনে হয় একটা আক্ষেপের বিষয়। আর আমি বেশি কিছু বলতে চাই না, মনে হয় সেই জন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম, কিন্তু আগামী দিনে আজকের আলোচনা প্রসূত যে জিনিসগুলো উঠে এলো, সেগুলো যদি সুযোগ থাকে আবার আমরা আহ্বান করব, যাতে এরকম মনোজ্ঞ আলোচনা আমরা চালিয়ে যেতে পারি। আর শেষ পর্যায়ে আমার সবার কাছে অনুরোধ রইল যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আমরা যৌথভাবে যেটা গড়ে তুলতে চাইছি, সেইটার জন্য আপনারা এরকম সহযোগিতা দিয়ে এবং ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো অনুদান বা কোনো কিছু দিয়ে আমাদের সমৃদ্ধ করে তুলতে পারেন, তাহলে আমরা
হয়তো আরেকটু বড় পরিসরে যেতে পারবো। আমরা অনেকটাই পৌঁছবার চেষ্টা করছি, কিন্তু সবকিছুই একটা সীমাতে আটকে যায়। সেই সীমাটা অতিক্রম করার উচ্চাকাঙ্ক্ষাটাই আমাদের মধ্যে বজায় থাকুক, এই আশার বাণী নিয়ে আমি আজকের আলোচনা এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ।